আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। অ্যান্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবাই সবকিছু ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। অ্যান্ড হচ্ছে আজকে আমরা নতুন আরেকটি চ্যাপ্টার পড়বো এবং খুবই ছোট্ট একটি চ্যাপ্টার, কর্মমুখী রসায়ন। কারণ কর্মমুখী রসায়ন আমাদের শর্ট সিলেবাসে যতটুকু আছে এটার পরিমাণ খুবই অল্প, খুবই অল্প অ্যান্ড খুবই অল্প। সো এটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নেই। হোপফুলি আমি ধারণা করছি আমরা যদি একটা ঘন্টা সুন্দরভাবে পড়তে পারি, কয় ঘন্টা, 1 ঘন্টা যদি সুন্দরভাবে পড়তে পারি, ইনশাল্লাহ আমাদের কেউ আটকাইতে পারবে না। সো সবাই রেডি কিনা? অ্যান্ড বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও। আমাদের যে টপিকগুলো আছে আমরা সুন্দরভাবে পড়বো। ওকে, সবগুলা টপিক ডিটেলসে পড়বো। হাজারি স্যারের বইয়ের ইনফরমেশন পড়বো, সাথে আমাদের কবির স্যারের বইয়ের ইনফরমেশনগুলোও পড়া লাগবে। কারণ হচ্ছে এইখানে এই চ্যাপ্টারের ক্ষেত্রে হাজারি স্যারের পাশাপাশিও কবির স্যারের বই থেকেও প্রশ্ন আসে। সো বুঝতেই পারতেছো, দুইটা স্যারের বই থেকে সুন্দরভাবে পড়া লাগবে। সো তোমাদের কাছে হাজারি স্যারের বই আছে আই থিঙ্ক, অ্যান্ড হাজারি স্যারের বইটা সবাই একটু ওপেন করো। সো আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে যাচ্ছি। সো আচ্ছা, এটা কি কানেক্ট করা নাই? ওকে, কাজ করতেছে না। ওকে, এটা ওদের কমেন্টগুলো দাও তো একটু পড়ি। ওকে, সবাই একটু বইটা নিছো? সবাই একটু বইটা নিছো? ভাই কয়টা ক্লাস লাগবে? একটা ক্লাসেই শেষ হয়ে যাবে। ওকে, একটা ক্লাসেই ভাই শেষ হয়ে যাবে। সো টেনশন করার কোনো কারণ নাই, একটা ক্লাসেই শেষ হয়ে যাবে। সো আমরা যদি একটু নিচের দিকে যাই, খেয়াল করো আমাদের প্রথম যে টপিকটা যেগুলো আছে সেটার ভিতরে প্রথম যে টপিকটা হচ্ছে খাদ্য নিরাপত্তা এবং রসায়ন। ওকে, আমাদের প্রথম টপিকটা কি? ফুড সিকিউরিটি অ্যান্ড কেমিস্ট্রি, খাদ্য নিরাপত্তা এবং রসায়ন। সো এখানে তোমাকে প্রথমেই যে জিনিসটা পড়তে হবে, খাদ্য নিরাপত্তাটা কয়টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত? 3টা ভিত্তির উপর। 3 স্টার দাও এখানে, 3টা ভিত্তি। একটা কি? পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, অ্যাভেলেবিলিটি, তারপর খাদ্য গ্রহণের সামর্থ্য এবং খাদ্যের সঠিক ব্যবহার। তাহলে দেখো খাদ্য নিরাপত্তাটা কয়টার উপর ভিত্তি করে? তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কয়টা ভিত্তি? 3টা ভিত্তির উপর। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্য সঠিক ব্যবহার। এটা কিন্তু অনেক আসে পরীক্ষায়। হ্যাঁ, মানে এই 3টার বাইরে যে কোনো একটা দিয়ে দিবে তোমাকে। সো সেই ভিত্তিটা বের করতে বলবে, ঠিক আছে? বা কোনটা ভুল সেটা বের করতে বলবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। তারপরে যদি দেখি আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি, একটু খেয়াল করো। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আমরা যদি দেখি, কৃষি জমিতে অধিকতর পরিমাণ ফসল উৎপাদন খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত। ঠিক আছে, খাদ্য নিরাপত্তার প্রধান শর্তটা কি? কৃষি জমিতে অধিকতর। সো এই জন্য উন্নত মানের বীজ যেমন দরকার, তার সাথে দরকার উদ্ভিদের বৃদ্ধি ও ফুল ফল ধারণের প্রয়োজনীয় উপাদান। সো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম প্রভৃতি উপাদান সমৃদ্ধ যৌগ। ঠিক আছে, যা রাসায়নিক সার নামে পরিচিত। দেখো নাইট্রোজেন যুক্ত প্রধান সার হচ্ছে ইউরিয়া। এর মধ্যে আছে কি? অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর অ্যামোনিয়াম সালফেট। এরা কি করে? এটা খেয়াল করো, নাইট্রোজেনের যে সারগুলো আছে এরা কি করে? উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। এটুকু একটু পড়তে হবে। নাইট্রোজেন যুক্ত যে সারগুলো আছে এরা কি করে? উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট। ভালোভাবে বুঝো, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট। সো নাইট্রোজেন যুক্ত সার। তারপর দেখো ফসফরাস যুক্ত বিভিন্ন সার, যেমন টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। তারপর হচ্ছে আমরা যদি বলি ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ডিএপি। ঠিক আছে, এই যে সারগুলো আছে এরা কি করে? এরা হচ্ছে মনে করো উদ্ভিদের হচ্ছে ওই তোমার ফুল ও ফল ধারণে সহায়তা করে, তো হচ্ছে তোমার ফসফরাস। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে, এরা উদ্ভিদের বৃদ্ধিতে, ঠিক আছে, আর হচ্ছে ফুল ও ফল ধারণে। আচ্ছা, পটাশিয়াম হচ্ছে ফুল ও ফল ধারণে। ওকে, ওইটা কি? উদ্ভিদের বৃদ্ধিতে। শুধু মাথায় রাখবা। এইখান থেকে একটা প্রশ্ন আসবে যে হচ্ছে এরা হচ্ছে এই যে ফসফেট সারগুলা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিডিটি কমাইতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ফসফেট সারগুলা কি করা হয়?
অ্যাসিডিটি কমাইতে ব্যবহার করা হয়, একটু লিখে রাখতে পারো, ঠিক আছে? মাটি অম্লীয় হয়ে গেলে এই সারগুলো ব্যবহার করা হয়। তারপর দেখো পটাশিয়াম সার বা মিউরেট অফ পটাশ, এটা অনেকবার আসছে, মিউরেট অফ পটাশ, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি, এরা উদ্ভিদের ফুল ও ফল ধারণে সহায়ক। উদ্ভিদের ফুল এবং ফল ধারণে সহায়ক কারা? সো পটাশিয়াম যুক্ত সার। উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক কারা? নাইট্রোজেন যুক্ত সার। নাইট্রোজেন যুক্ত সারগুলা কি? উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক। নাইট্রোজেন যুক্ত সারগুলা কি? উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। নাইট্রোজেন যুক্ত সারগুলা কি? উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক। বারবার পড়ো, দুইবার পড়ো আমার সাথে। আর পটাশিয়াম যুক্ত সারগুলা কি করে? উদ্ভিদের ফুল ও ফল ধারণে সহায়ক। আবার জমির ফসলকে পোকামাকড় জন্য নষ্ট না করতে পারে এর জন্য রসায়নবিদরা তৈরি করেছে পোকা ধ্বংসকারী বিষাক্ত রাসায়নিক পদার্থ, এদেরকে ইনসেক্টিসাইড বলা হয়। সো এটা এত দরকার নেই, হ্যাঁ। তারপর দেখো আমাদের পরবর্তীতে আসতে হবে, এখানে ফুড পয়জনিং এগুলো দরকার নাই, নিচের দিকে। ওকে, এগুলো এত দরকার নাই, বুঝতে পারছো? তারপরের লাইনে যাও, প্রিজারভেটিভ এবং খাদ্য সংরক্ষণ কৌশল, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটা। এটা কি? প্রিজারভেটিভ এবং খাদ্য সংরক্ষণ কৌশল। তো এখন দেখো একটা খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ কি কি, এটা প্রচুর আসছে পরীক্ষায়। এটা খাদ্য কেন নষ্ট হয়? সো খাদ্য কেন নষ্ট হয় আমরা সবাই জানি, খাদ্যের ভিতরে যদি জারণ হয় বা অক্সিজেনের প্রভাবে খাদ্য যখন হচ্ছে খাদ্যের মধ্যে যখন জারণ হবে তখন এই খাদ্যটা কি করবে? পচা শুরু করবে বা নষ্ট হয়ে যাবে। দেখো জীবাণু দ্বারা পচন, কি কি দ্বারা পচন হইতে পারে? ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস দ্বারা পচন হইতে পারে, ঠিক আছে? প্রধান কারণ হচ্ছে তিনটি। দেখো কি বলছে, উদ্ভিজ্জ ফলমূল, শাকসবজি, প্রাণীজ মাছ মাংস সহ যে কোনো কাঁচা বা রান্না করা খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ মূলত তিনটি। যেমন জীবাণু দ্বারা পচন হইতে পারে, পচা, এনজাইম বা উৎসেচকের প্রভাবে অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বস্তুর জারণ বা বিয়োজন, ঠিক আছে? ধাতব আয়নের প্রভাবে তৈল চর্বিযুক্ত খাদ্যবস্তুতে, দেখো ধাতব আয়নের প্রভাবে তৈল চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ বিয়োজন বিক্রিয়া। সো মেইন রিজনটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যের মধ্যে যদি জারণ হয় তখন খাদ্যটা পচে যায়, আমরা জানি, ঠিক আছে? ওকে, খাদ্যটা পচে যায়। সো এখানে ইম্পর্টেন্ট জিনিসটা একটু পড়বা। ওকে, এখন একটু খেয়াল করো, খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া দ্বারা পচন, এনজাইম বা উৎসেচকের প্রভাবে অক্সিজেনের উপস্থিতিতে, তারপর হচ্ছে খাদ্যবস্তুর রাসায়নিক জারণ বা বিয়োজন, ধাতব আয়নের প্রভাবে তৈল ও চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ বিয়োজন বিক্রিয়া। ওটা রেডি হয়েছে? দাও, অ্যাড করে দাও এক্সট্রা জিনিসগুলা, এক্সট্রা স্লাইডগুলা। তারপর দেখো এই যে খাদ্য সংরক্ষক, আমরা খাদ্য কিভাবে সংরক্ষণ করতে পারি, ঠিক আছে? একটা মিনিট, ওই যে আমার কিছু এক্সট্রা স্লাইড অ্যাড হইতেছে, ওইগুলোতে কিছু ভুল ছিল, ঠিক করতে দিচ্ছিলাম। ডাউনলোড হয়ে গেছে, ওইটা থাকলে তোমরা আরো সুন্দর বুঝতে পারবে। ওইখানে অনেকগুলো থিওরি সুন্দর হয়ে গুছানো আছে, চমৎকার কিছু থিওরি। অ্যান্ড ওই স্লাইডটা আমি তোমাদের দিয়ে দিব, টেনশন করো না। আচ্ছা, ঠিক আছে, একটু খেয়াল করো, আমরা একটু আগে যে জিনিসগুলো পড়ছি সেটা একটু রিভাইজ হবে, হ্যাঁ? খাদ্য নিরাপত্তা ও রসায়ন। সো ব্যাপারটা একটু খেয়াল করো, খাদ্য নিরাপত্তা কয়টা নীতির উপর প্রতিষ্ঠিত? তিনটা নীতির উপর প্রতিষ্ঠিত। খাদ্যের পর্যাপ্ততা, সহজলভ্যতা বা খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের সঠিক ব্যবহার, এই হচ্ছে তিনটা নীতি। এইখানে এক্সট্রা একটা জিনিস জানা লাগবে তোমাদের, ঠিক আছে? দাও, সেটা হচ্ছে প্রদত্ত খাদ্য নিরাপত্তা নীতির জন্য 5টি দিক নির্দেশনা রয়েছে। এটা কবির স্যারের বইয়ে আছে।
এটা কোথায় আছে? কবির স্যারের বই আছে, এটা একটু রিডিং করে রাখো। যেটা হচ্ছে দূষণমুক্ত খাদ্য, কাঁচা ও রান্না খাদ্য আলাদা আলাদা রাখা, যথাযথ রান্না, খাদ্য সংরক্ষণ, নিরাপদ পানি। সো এই নিরাপদ পানিটা একটু মাথায় রেখো, নিরাপদ পানিটা। তো একটু খেয়াল করো, এটা কি খাদ্য নিরাপত্তার নীতি তিনটির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এটা হচ্ছে তিনটা ভিত্তি। আর এটা কি WHO প্রদত্ত খাদ্য নিরাপত্তা নীতির জন্য 5টি দিক নির্দেশনা রয়েছে। এটা কি দিক নির্দেশনা বলি, ঠিক আছে? একটু খেয়াল করো, এটা কি 5টা দিক নির্দেশনা রয়েছে, ভালোভাবে বুঝো, প্যাচ লাগায় না কিন্তু। এখানে কি বলছে? দিক নির্দেশনা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? এই জিনিসটা একটু মাথায় রেখো। ওকে, সো এখানে এক্সট্রা কি কি পড়লাম আমরা? এই যে 5টা দিক নির্দেশনা। কি কি দিক নির্দেশনা? এই দিক নির্দেশনাগুলোর ভিতরে দূষণমুক্ত খাদ্য আছে, কাঁচা ও রান্না খাদ্য পৃথক করা আছে, যথাযথ রান্না আছে, খাদ্য সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য। সো এই নিরাপদ খাদ্যটা, নিরাপদ পানিটা আর কাঁচা ও রান্না খাদ্য পৃথক করা, এটা সুপার ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে তোমাকে। ওকে, এগুলা থেকে প্রশ্ন আসছে, যেগুলো আমি 3 স্টার 2 স্টার দিয়ে দিচ্ছি, এগুলা থেকে প্রশ্ন আসছে। ওকে, ক্লিয়ার? তারপর দেখো আমাদের নাইট্রোজেনযুক্ত সার, খেয়াল করো নাইট্রোজেনযুক্ত সার কি কি? অ্যামোনিয়াম নাইট্রেট, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট। সুন্দরভাবে লিখে দিচ্ছি আমি। উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক। কোথায় সহায়ক ভাই? উদ্ভিদের বৃদ্ধিতে। একটু ভালোভাবে বুঝো, এরা কি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক, বৃদ্ধিতে, ভালোভাবে বুঝো। তারপর দেখো ফসফরাস যুক্ত সার, এটা বইয়ে ছিল না, অন্য একটা বইয়ে আছে। উদ্ভিদের মূলের বৃদ্ধিতে সহায়ক, এটা আমারও একটু আগে মনে ছিল না, দেখবো একটু আমতা আমতা করতেছিলাম। হ্যাঁ, এটা আমারও একটু আগে মনে ছিল না। সেটা হচ্ছে উদ্ভিদের মূলের বৃদ্ধিতে সহায়ক। কিসের ভিত্তিতে? ফসফরাস যুক্ত সার উদ্ভিদের মূলের বৃদ্ধি করে থাকে। আর পটাশিয়াম যুক্ত সার, এরা কি করে? ফুল এবং ফল ধারণে সহায়ক, ফুল এবং ফল ধারণে সহায়ক। সো বই আর হচ্ছে আমি এক্সট্রা ইনফো কম্বাইন করে স্লাইডটা বানাইছি। হ্যাঁ, ওকে, ডান, ক্লিয়ার? ক্লিয়ার? ডান, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ফসফরাসটা কি হয়? উদ্ভিদের মূলের বৃদ্ধিতে সহায়তা করে বা হেল্প করে, উদ্ভিদের মূলের বৃদ্ধিতে হেল্প করে। ওকে, আসো সামনে যাই। এখন আসো, এই যে আমাদের বিভিন্ন ধরনের খাদ্যের উপাদান আছে, যেমন আমরা জানি খাদ্যে শ্বেতসার বা শর্করা জাতীয় পদার্থ আছে। তারপর হচ্ছে খাদ্যে কি আছে ভাইয়া? খাদ্যে হচ্ছে আমিষ বা প্রোটিন আছে, তৈল বা চর্বি আছে, ভিটামিন আছে, খনিজ লবণ আছে, আঁশ জাতীয় পদার্থ আছে, পানি আছে। এরা দেহের কি কাজ করে? দেখো, শ্বেতসার ও শর্করা জাতীয় পদার্থ আর চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, এই যে দেখো 1 আর 3, এরা কি করে? দেহে শক্তি সরবরাহ করে। এটা কবির স্যারের বই থেকে নেওয়া। হ্যাঁ, কবির স্যারের বই এই চার্টটা দেখবা আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, শ্বেতসার ও শর্করা জাতীয় পদার্থ আর হচ্ছে তৈল চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, এরা কি করে? দেহে শক্তি সরবরাহ করে, খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন কি করে? ভালোভাবে দেখো, ভিটামিন পুষ্টি ও দেহ সংরক্ষণ করে। ভিটামিন কি? পুষ্টির মেইন উপাদান কি? ভিটামিন। আর এটা কি করে? দেহ সংরক্ষণ করে, ঠিক আছে, বিভিন্ন জীবাণুর হাত থেকে বাঁচায়। আর হচ্ছে আমিষ বা প্রোটিন, এটা হচ্ছে দেহের বৃদ্ধি সাধন করে এবং ক্ষয় পূরণ করে। আমিষ, আমিষ কি করে? দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণ। তারপর দেখো, কোষ্ঠকাঠিন্যজনিত রোগ থেকে রক্ষা করে কে? আঁশ জাতীয় পদার্থ, এটাও আসছে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট যাদের টার্গেট, জেইউডি ইউনিটে এই টাইপের প্রশ্নগুলা করে, একটু কঠিন টাইপের প্রশ্নগুলা করে জেইউডি। তারপর রাজশাহী ইউনিভার্সিটিতেও এইখান থেকে প্রশ্ন আসে। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আঁশ জাতীয় পদার্থ কোষ্ঠকাঠিন্যজনিত রোগের সমস্যা দূর করে। আর পানি দেহের গঠন, রাসায়নিক মেটাবলিক পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন পদার্থের পরিবহনের মাধ্যমে কাজের সমন্বয় গঠন করে। সো পানি কি করে? বিভিন্ন পদার্থের পরিবহন করে। এই জিনিসটা একটু মাথায় রেখো, বিভিন্ন পদার্থের পরিবহনের মাধ্যমে দেহ গঠনে। তো সুপার ইম্পর্টেন্ট কারা, ঠিক আছে? সুপার ইম্পর্টেন্ট কারা, এই জিনিসটা একটু মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, এটা কবির স্যারের বই আছে। যদি কবির স্যারের বই থাকে তাহলে লেখার দরকার নেই, আর এখনো খাতায় তোলার দরকার নেই, কারণ এত কম টাইমে তুমি লেখা কুলাইতে পারবে না। ক্লাস শেষে স্লাইড থেকে দিয়ে দিও। ওকে, ওকে, কারণ এটা 2 বই মিলিয়ে প্রশ্ন করে, মানে কর্মমুখী রসায়নের যে প্রশ্নগুলো আছে শুধুমাত্র হাজারি স্যারের বই থেকে করে না, 2টা বই মিলিয়ে প্রশ্ন করে।
ওকে, দুইটা বই মিলে প্রশ্ন করে। আর তোমরা বলো স্পিড ঠিক আছে কিনা, কারণ এর থেকে স্লো পড়াইলে আর কিছু হবে না, বুঝতে পারছো? স্পিড ঠিক আছে সবাই একটু বইলো ভাইকে। আর ফেসবুকে আমি দেখতেছি অনেকেই গল্প করতেছো, ঠিক আছে? এই যে এখন কিন্তু গল্প করার সময় না, আমার কাছে কিন্তু দুইজনেরই কমেন্ট আছে, বাম পাশে ফেসবুকের কমেন্ট চলে, ডান পাশে ওয়েব অ্যাপের কমেন্ট চলে। কারণ তোমরা ভালো রেজাল্ট করলে সেই দায়ভারও আমার, তোমরা খারাপ রেজাল্ট করলে সেই দায়ভারও আমার, ঠিক আছে? সো এখন এই গল্প করে হেলায় ফেলায় চললে হবে না, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এখন আসো। ডান। তো কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ভিটামিনটা অলরেডি আসছে, তারপর শ্বেতসার ও শর্করা জাতীয় পদার্থ, তৈল বা চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, এটা কি করে? শক্তি সরবরাহ করে। আর প্রোটিন বা আমিষ দেহের বৃদ্ধি সাধন করে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ওকে? আচ্ছা, তারপরে আসো পরেরটায় যাই। এখানে কিছু ক্যালোরি দেওয়া আছে, এগুলো জাস্ট রিডিং করে রাখবা, এগুলো আসে না পরীক্ষায়। কার্বোহাইড্রেট, এটা 100 গ্রামে কত ক্যালোরি দেয়, তেল বা চর্বি, এগুলো কখনো আসে নাই, আসার চান্সও খুবই কম। সো এগুলো জাস্ট ইনফরমেশন, জাস্ট রাইখা দিলা, ওকে? তারপর দেখো বিএমআর, এটা হাজারি স্যারের বইয়ে পাও নাই তোমরা। বিএমআর জিনিসটা কি? হ্যাঁ, বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিজম বা বেসাল মেটাবলিক রেট। একটু ভালোভাবে বুঝছো, বিএমআর এর পূর্ণরূপ কি? বেসাল মেটাবলিক রেট, বিএমআর। তো এই ভ্যালুটা অনেক ইম্পর্ট্যান্ট। প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য বিএমআর কত, আর প্রাপ্তবয়স্ক নারীর জন্য বিএমআর কত, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট 6694.4 কিলোজুল, আর নারীর জন্য 6267 কিলোজুল, একটু কম, ঠিক আছে? মনে রাখবা পুরুষের একটু বেশি, ঠিক আছে? 66944, আমি এইভাবে মুখস্থ করতাম 6267, ওকে? 66944 মানে 94.4 কিলোজুল, আর 6267 এভাবে ফোন নাম্বারের মতো মনে রাখতাম। দেখবে ফোন নাম্বারটা হচ্ছে তোমার ইজিলি তাড়াতাড়ি ক্যাপচার হবে, 6694.4 আর 6264। সো এখানে 6694 6264, ওকে? সো বিএমআরটা কি? দেহের অভ্যন্তরে প্রাণ রাসায়নিক প্রক্রিয়াসমূহ, ঠিক আছে, সম্পাদনের জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন। অর্থাৎ তোমার দেহের অভ্যন্তরে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের জন্য বা হজমের জন্য, তোমরা তো ওই যে পরিপাকতন্ত্র পড়ছিলা, ঠিক আছে? সো যে মিনিমাম শক্তিটা প্রয়োজন সেটাকেই তোমাকে কি বলা হয়? বিএমআর বলা হয়। তারপর দেখো বিভিন্ন জিনিস জানা রাখো, মানুষের ঘুমের জন্য প্রয়োজন 1 বিএমআর, বাসার জন্য, হাঁটার জন্য, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। শুধুমাত্র এটা একটু মাথায় রাখো, ভারী শারীরিক কাজ 3 স্টার, খেতে বা খনিতে যখন কাজ করবা এর জন্য কতটুকু বিএমআর দরকার? 6 বিএমআর এর সমতুল্য শক্তির প্রয়োজন, ঠিক আছে, ভারী কাজ করার জন্য। আর হচ্ছে 1 গ্রাম, এই যে আমাদের দেহে, ঠিক আছে, প্রতি গ্রাম টিস্যু গঠনের জন্য 21 কিলোজুল খাদ্য প্রয়োজন, বুঝে গেছে? এই যে যেমন হচ্ছে সাকিব ভাইয়া, এই যে ভাইয়া কেন এত মোটা হয়ে যায়, ঠিক আছে, বা আমরা খাইলে কেন মোটা হয়ে যাই? কারণ আমরা খাওয়ার সময় রাইট ফুডটা চুজ করি না, মানে যেগুলো স্বাদ বেশি, যেগুলো মুখে মিষ্টতা বেশি, বা যেগুলো হচ্ছে মানে শরীরের জন্য ক্ষতিকর, ওই খাবারগুলো বেশি খাই। দেখা গেছে হচ্ছে গরুর মাংস আম্মু রান্না করছে, যেদিন রান্না করছে হচ্ছে মনে করো যেদিন খাওয়া দরকার আমার 2 পিস, খুশিতে 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 দেখা গেছে হচ্ছে হাফ কেজি গরুর মাংস খাইয়ে ফেলছে, ঠিক আছে? 500 গ্রাম গরুর মাংস, এখানে কি আছে? প্রোটিন আছে, তেল বা চর্বি আছে, ফাইবার আছে, সব কিছু আছে। তো দেখা গেছে হচ্ছে মনে করো এই যে 500 গ্রাম গরুর মাংসে তোমার মিনিমাম হচ্ছে প্রায় কত কিলোজুল শক্তি আছে? অনেক, ঠিক আছে, অনেক শক্তি আছে। সো যখন হচ্ছে এই 500 গ্রাম আমি গরুর মাংস খেয়ে ফেলবো, সো 21 কিলোজুলের জন্য যদি আমার 1 গ্রাম করে বাড়ে, ঠিক আছে, বুঝো এলা কত বাড়বে? সো 500 গ্রাম গরুর মাংস খাইলে দেখা যায় একদিনে 1 কেজি বা 1.5 কেজি ওজন বেড়ে যায়, বুঝা গেছে? আর জেনেটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে তো। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর বিশেষ করে যারা ডায়েট করো, ঠিক আছে, আমরা তো নামে ডায়েট করি, যে বইলা বেড়াচ্ছি, হ্যাঁ সারাদিন ডায়েট করতেছি, রাতে গিয়ে হচ্ছে একটা কাচ্চি মেরে দিই। তো যারা নামে ডায়েট করো তাদের এই যে এই ক্যালোরিগুলো মাইপা খাইতে হবে, ওকে? আসো সামনে যাই আমরা। তারপর দেখো আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন আছে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট।
যেমন হচ্ছে চর্বিতে দ্রবণীয় কিছু ভিটামিন আছে, আবার পানিতে দ্রবণীয় কিছু ভিটামিন আছে। তো এই ভাই একটু মনে রাখবা, এডেক এরা চর্বিতে দ্রবণীয়, ADE একটু ভালোভাবে বুঝো। এটা প্রায় আসে, একবার আসছিল মেডিকেলে, কোনটি পানিতে দ্রবণীয়। তারপর দেখো বি সিরিজটা যেটা আছে, দেখো B1 B2 B6 B12, বি সিরিজটা যেটা আছে, ঠিক আছে, বি সিরিজ আর সি সিরিজ, বিসি, ঠিক আছে, এভাবে মনে রাখবা, বি সিরিজ আর সি সিরিজ এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, বিসি, ঠিক আছে। বিসি কি পানিতে দ্রবণীয়, ঠিক আছে। ও একজন সুন্দর বলছে, আরিয়া মনে হয় বলছে ক্যাডা, ঠিক আছে। ও KEDA ক্যাডা, চর্বিতে দ্রবণীয় ক্যাডা, এটাই তো মনে রাখো, ক্যাডা। ওকে, নাইস, কোনো সমস্যা নেই। এখন আসো আমরা যদি বলি চর্বিতে দ্রবণীয় ক্যাডা, অর্থাৎ ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন এ। এখন এই ভিটামিনগুলোর অভাবে কোন রোগ হয় আগে একটু দেখো। ভিটামিন এ, এটার উৎস কি বা গাঠনিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে, সবগুলার লাগবে না, ঠিক আছে। ভিটামিন এ এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়, এটা পড়তেই হবে। ডি এর অভাবে রিকেটস রোগ হয়, ঠিক আছে। কে এর অভাবে রক্তক্ষরণ হয়, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভিটামিন কে রক্তক্ষরণ, মাংসপেশিতে টান, ভিটামিন এ এটাও আসছে, মানে এইখানে মাপ নাই প্রশ্নগুলো, এই প্রথম চারটা মাপ নাই, ঠিক আছে। কেতে রক্তক্ষরণ এটা মাস্ট, ঠিক আছে, কেতে রক্তক্ষরণ এটা মাস্ট। তারপর ডিতে রিকেটস রোগ, ঠিক আছে, ডিতে রিকেটস রোগ, ইতে মাংসপেশিতে টান, আর এতে রাতকানা। তারপর দেখো আমাদের এই যে রিবোফ্লাভিন B2, ঠিক আছে, ভিটামিন B1 থায়ামিন, এটাও নামগুলা লাগবে, এখানে নামগুলো লাগবে, ওইগুলোর নাম কিন্তু আমি বলি নাই, লাগবে। B2 রিবোফ্লাভিন আর B12 ফলিক অ্যাসিড, এই নামগুলা লাগবে তোমার, ঠিক আছে, এই নামগুলা তোমার লাগবে, নামও লাগবে, ঠিক আছে। B12 ফলিক অ্যাসিডের অভাবে কি হয়, রক্ত শূন্যতা হয়। তারপর দেখো এই যে ডার্মাটাইসিস, B6 এর অভাবে ডার্মাটাইসিস, এটার নামটা লাগে না কিন্তু ইয়াটা লাগবে। আর B1 এর অভাবে বেরিবেরি, আর গ্লোসাইটিসটা লাগে না, রিবোফ্লাভিন, ওকে। আর হচ্ছে ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। মানে যত পারো পড়বা, বিশেষ করে মেডিকেল পরীক্ষা দিবা না কয়দিন পরে, ম্যাটে তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো দিবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ডি ইউনিট, ওকে। তারপর রাজশাহী ইউনিভার্সিটি, এই তিনটে ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবা, আবার মাঝে মাঝে বুয়েট প্রিলিতেও আইসা পড়বে, ঠিক আছে, দেখবা বুয়েট প্রিলিতে দিয়ে দিলেও অবাক হইও না। সো এই ছকটা ইম্পর্টেন্ট, এটা যুগ যুগ ধরে এই ছকের অনেক কিছু মনে হয় তোমরা ক্লাস 10-এও পড়ছো, ঠিক আছে, ঠিক আছে, এগুলা তোমরা ক্লাস 10-এ পড়ছো, ওকে ওকে। সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ডিউতে দেয় না, না ডিউতে দেয় না, এগুলা ডিউ থেকে এইগুলো আসে না বেশি একটা, ঠিক আছে। এগুলোর নামগুলো মনে আসতে পারে, আর এই জিনিসগুলো তো ম্যাক্সিমাম বায়োলজিতে আইসা পড়ে, ঠিক আছে, বায়োলজিতে আইসা পড়ে, ডিউর বায়োলজি পোর্শনে এই প্রশ্নগুলো পাবা, ওকে ওকে। সো এখানে দেখো সুন্দরভাবে লেখা আছে B2, ওকে, B6 কি হয়, ডার্মাটাইসিস রোগ হয়, এই জিনিসগুলো একটু পড়ো। আর B12 কি হয়, রক্ত শূন্যতা, B12 রক্ত শূন্যতা, এটা সুপার ইম্পর্টেন্ট, একটু পড়তে হবে। এখন আসো কিছু প্রশ্ন সলভ করি আমরা, ঠিক আছে, কিছু প্রশ্ন সলভ করি। দেখো নিচের কোনটা সঠিক, দেখো রেটিনলের অভাবে রিকেটস রোগ হয় না। রেটিনল তো থাকে কোথায় বলো তো, ভিটামিন এ তে থাকে না, ভালোভাবে বুঝো, ভিটামিন এ তে থাকে রেটিনল, এর অভাবে রাতকানা রোগ হয়, ঠিক আছে। রিকেটস রোগটা কিসের হয়, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস রোগ, ঠিক আছে। তারপর দেখো থায়ামিনের অভাবে স্কারবি হয়, থায়ামিন কি B1 না, ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়, তাই না। থায়ামিনের অভাবে কি হয়, একটু আগেই দেখছি, থায়ামিনের অভাবে আমাদের সুন্দরভাবে বেরিবেরি রোগ হয়, বেরিবেরি তো বুঝো, বেরিবেরি রোগটা তোমরা পড়ছিলাম না, পা ফুলে যাওয়া, এরকম কিছু একটা পড়ছিলাম, মনে আছে। তারপর দেখো ফলিক অ্যাসিডের অভাবে রক্ত শূন্যতা, হ্যাঁ ফলিক অ্যাসিড কি, ভিটামিন B12, একটু ভালোভাবে বুঝো, এটার অভাবে রক্ত শূন্যতা হয়। অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে রাতকানা রোগ হয় না, কখনোই না, অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে রাতকানা রোগ হয় না। অ্যান্সার কি, সি নাম্বারটা, ওকে ডান। সো চমৎকার, কিন্তু একটা প্রশ্ন ছিল, তোমার ব্রেনটা নিয়ে খেলছে,
ওকে, তারপর দেখো 50 গ্রাম ডিমের খাদ্য শক্তিমান কত? ঠিক আছে, 50 গ্রাম ডিমের খাদ্য শক্তিমান হচ্ছে কত হবে বলো? অ্যান্সার হচ্ছে 307.5। আসলে দেখবা ওই কবির স্যারের বইয়ে 100 গ্রাম ডিমের জন্য একটা ভ্যালু দেওয়া আছে। 100 গ্রাম ডিমের জন্য দেওয়া ছিল হচ্ছে 307.5, 307.5 ইন্টু 2 মানে 615 ছিল। ঠিক আছে, 615 কিলোজুল ছিল 100 গ্রাম ডিমের জন্য। সো এটা হচ্ছে 50 গ্রাম ডিমের জন্য। সো এই প্রশ্নটা আসলে কঠিন ছিল, ওই এত বড় বক্স থেকে, এত বড় চার্ট থেকে তোমার দিয়ে দিছিল। তারপর দেখো নিম্নের প্রদত্ত কোনটি ভিটামিন B1 এর নাম? ভিটামিন B1 এর নাম কি? থায়ামিন। ঠিক আছে, ভিটামিন B1 কি? থায়ামিন। দেখছো ডেন্টালে আসছে। দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করে কোন উপাদান? দেখো দেহের বৃদ্ধি সাধন করে প্লাস হচ্ছে ক্ষয় পূরণ করে, বলো তো? আমরা জানি প্রোটিন বা আমিষ। ঠিক আছে, আমিষ কি করে? ক্ষয় পূরণ করে এবং দেহের বৃদ্ধি সাধন করে থাকে। আচ্ছা, জাহাঙ্গীরনগর এই ইউনিটে দেখতেছো আসছে পুষ্টি ও দেহ সংরক্ষণ করে কোন উপাদান? পুষ্টি। আমরা দেখছি ভিটামিন। পুষ্টির মেইন উপাদান কি? মেইন সোর্স হচ্ছে ভিটামিন। ওকে, ভিটামিন কি? পুষ্টির মেইন সোর্স। তারপর দেখে দেহে শক্তি সরবরাহ করে খাদ্যের কোন উপাদান? আমরা দেখছি শ্বেতসার, শর্করা, স্নেহ জাতীয় পদার্থ। সবগুলাই কি? সবগুলাই হচ্ছে দেহে শক্তি সরবরাহ করে। শ্বেতসার, শর্করা, স্নেহ জাতীয় পদার্থ সবগুলাই কি করে? দেহে শক্তি সরবরাহ করে। তারপর দেখো রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে? দেখো রক্তক্ষরণ আমি বারবার বলছিলাম ভিটামিন কে। ঠিক আছে, ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্তক্ষরণ হয়। বুঝতে পারতেছো তো কত ইম্পর্টেন্ট একটা পোর্শন আমরা পড়ছি। খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি? মানে কোনটা সম্পৃক্ত বলো তো? অ্যান্সার কি? সি হবে। চোখ বন্ধ করে খাদ্য সংরক্ষণ, খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি? চোখ বন্ধ করে আমরা উত্তর দিয়ে দিব সি। তারপর দেখো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির BMR কত? পুরুষ ব্যক্তি কিন্তু বলছে 6694 বলছিলাম 0.4। ঠিক আছে, 6694.4। বলো তো মহিলার BMR কত হবে? পূর্ণবয়স্ক মহিলার BMR কত হবে ভাইয়া? তোমরা একটু বলো তো ভাইয়াকে। পূর্ণবয়স্ক মহিলার 6267। নাইস, 6267। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? আমরা দেখছিলাম চর্বিতে দ্রবণীয় দেখছিলাম। ঠিক আছে, চর্বিতে দ্রবণীয় দেখছিলাম হচ্ছে ক্যাডা। এইখানে তো কোনোটাই নাই, তাই না? গ নাম্বারটা কি? ভিটামিন বি হবে না? এই যে টাইপিস্ট ভুল করছে, বুঝে গেছে? আমার টাইপিস্ট ভুল করছে, গ নাম্বার অপশনে ভিটামিন বি হবে। ঠিক আছে, আমরা দেখছিলাম বিসি। ঠিক আছে, বিসি, বিসি। ঠিক আছে, বিসি হচ্ছে পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। ঠিক আছে, বি এর সবগুলা মনে রাখবা, B1, B2, B12, B6, এই চারটা আছে তাই না? আর ভিটামিন সি আছে। এরা কি? পানিতে দ্রবণীয়। ওকে, এরা পানিতে দ্রবণীয়। তারপর দেখো আর কোনগুলা হচ্ছে চর্বিতে দ্রবণীয়? আমরা পড়ছিলাম ক্যাডা। এই যে আমাদের এক আপুই ও হচ্ছে একটা ছন্দ বের করে দিচ্ছে, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন এ, এরা কি? চর্বিতে দ্রবণীয়, চর্বিতে দ্রবণীয়। ডান। তারপর দেখো পানিতে দ্রবণীয় ADE তারপর এই পানিতে অদ্রবণীয়। আচ্ছা ঠিক আছে। খাদ্যের পচন ঘটার কারণ কি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল। খাদ্যে পানি থাকা, ছত্রাক জন্মানো, তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের। মেন দুইটা রিজন, খাদ্যে পানি থাকা আর ছত্রাক জন্মানো। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাপমাত্রা অনেক বেশি হইলে, 45-এর বেশি হইলে অণুজীব কিন্তু জন্মাইতে পারে না। ওকে, তারপরে আসো খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ কি? তাপমাত্রা কমানো না, কম তাপমাত্রায় কিন্তু জারণ হয় না বা ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। ধাতব আয়নের প্রভাব আর এনজাইম দ্বারা জারণ। 2 এবং 3 হবে উত্তর কি? 2 এবং 3, এনজাইম দ্বারা জারণ অ্যান্ড ধাতব আয়নের প্রভাব। এখন আসো নতুন আমরা কিছু পড়ব। সো যতটুকু পড়াইছি
যতটুকু পড়াইছি সবাই বুঝছো তো, স্যাটিসফাইড তো যতটুকু পড়ছি আমরা? আজকের প্রশ্নগুলোরও নাম্বারিং নাই নোমান। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আজকে শেষ পর্যন্ত থাইকো। আজকে মনে হয় আসরের নামাজের বিরতির আগেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? আসরের নামাজের বিরতির আগেই ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তারপর দেখো, এখন আসো খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ। ঠিক আছে, মানে আমরা কিভাবে খাদ্যগুলোকে সংরক্ষণ করতে পারি। দেখো, যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করা যায়, সেসব খাদ্যকে ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষণ বলা হয়। মেন উদ্দেশ্য কি? খাদ্যকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করা যায়, ঠিক আছে, সেসব ফুড প্রিজারভেটিভ, সেসব বস্তুকে কি বলা হয়? ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক বলা হয়। বাট এদের একটা শর্ত আছে, এগুলাকে কি করতে হবে? অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশাইতে হবে, বেশি পরিমাণে মিশাইলে কিন্তু হবে না। তারপর দেখো, দুই ধরনের খাদ্য সংরক্ষক আছে, ঠিক আছে, দুই শ্রেণীতে। একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ আর একটা হচ্ছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। তো এখন দেখো, খাদ্যবস্তুর শুষ্ককরণ, আচ্ছা, তাছাড়া খাদ্যবস্তুর শুষ্ককরণ খাদ্যবস্তুকে নিম্ন তাপমাত্রায় রেখে পচনশীল খাদ্যবস্তুকে দীর্ঘকাল সংরক্ষণ করা সম্ভব, ঠিক আছে। সো আমাদের প্রিজারভেটিভ দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ আর একটা হচ্ছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। আমি পুরো শ্রেণী বিভাগ দেখাই দেবো, এটা একটু মাথায় রাখো। আর এই লাইনটাই কি বলছে? খাদ্যকে তুমি কিভাবে হচ্ছে সংরক্ষণ করতে পারো দীর্ঘদিন প্রিজারভেটিভ ছাড়াও। তুমি হচ্ছে খাদ্যবস্তুকে সংরক্ষণ করতে পারো, আরেকটা হচ্ছে শুষ্ককরণ করতে পারো, মানে পানিটা সরায় নিতে পারো। ওই যে শুটকি যেভাবে থাকে, বুঝতে পারছো? শুটকির ইয়াটা বুঝছো তোমরা? শুটকিকে কি করে, ঠিক আছে, শুটকিকে হচ্ছে শুকায় ফেলা হয়, ঠিক আছে, অর্থাৎ এর থেকে পানিটা হচ্ছে সরায় ফেলা হয়, রোদে শুকায় পানিটা দূর করা হয়, যার ফলে আমরা কি করি, শুটকিটা কিন্তু হচ্ছে মনে করো দীর্ঘদিন সংরক্ষণ করে খাইতে পারি। ওকে, তারপর দেখো, খাদ্যবস্তুকে নিম্ন তাপমাত্রায় রেখে আমরা অনেক সময় ফ্রিজ আপ করি না মাংসগুলো, আমরা কেন ফ্রিজে রাখি বলো তো? মাংসগুলোকে ফ্রিজে রাখি না, ঠিক আছে, বা হচ্ছে বিভিন্ন সব কিছু, কারণ হচ্ছে যখন তাপমাত্রাটা কম থাকে তখন কি হয়, পচনশীল খাদ্যবস্তুকে দীর্ঘদিন সংরক্ষণ করা হয়, কারণ তখন অণুজীব বা ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো আর অ্যাটাক করতে পারে না। সো এই কারণে নিম্ন তাপমাত্রায় রাখা হয়। সো এখন এই যে খাদ্যবস্তুকে শুষ্ককরণ, মানে আমরা যে শুকাবো, এটার জন্য এটা কিভাবে আমরা পরিমাপ করতে পারি, মানে কতটুকু শুকাইতে হবে, এটার জন্য একটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি বা AW বলা হয়, ঠিক আছে, পানি সক্রিয়তা বা AW। এখন ওয়াটার অ্যাক্টিভিটি কি? ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে একটা অনুপাত, ভালোভাবে বুঝো, মনোযোগটা দরকার, ঠিক আছে। ওয়াটার অ্যাক্টিভিটি কি? ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে, ঠিক আছে, একটা অনুপাত, বুঝতে পারছো? কিসের অনুপাত? ধরো একটা খাদ্যবস্তু আছে, এই খাদ্যবস্তুর ভিতরে কতটুকু পানি আছে, আর এই খাদ্যবস্তুর আশেপাশের এনভায়রনমেন্ট মানে পরিবেশে কতটুকু পানি আছে, মানে খাদ্যবস্তুর ভিতরের পানি আর আশেপাশের পানির যে অনুপাত, এটাকে কি বলা হয়? AW বা ওয়াটার অ্যাক্টিভিটি। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি ওয়াটার অ্যাক্টিভিটি কি? খাদ্যবস্তুর ভিতরে যে অনুপাত, ভিতরে যে পরিমাণ পানি আছে, আর খাদ্যবস্তুর চারপাশে মানে এনভায়রনমেন্টে যে পরিমাণ জলীয় বাষ্প আছে বা পানি আছে, এটা অনুপাতটাকে কি বলা হয়? ওয়াটার অ্যাক্টিভিটি। দেখো, পানি সক্রিয়তা কি বোঝায়, ঠিক আছে, খাদ্য ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় খাদ্যবস্তুতে থাকা পানি বা জলীয় বাষ্পের পরিমাণ এবং খাদ্যবস্তুর চারপাশের পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে কি বলা হয়? ওয়াটার অ্যাক্টিভিটি বলা হয়, ঠিক আছে। ওয়াটার অ্যাক্টিভিটির মান 0 থেকে 1-এর মধ্যে থাকতে হয়, বুঝতে পারছো? দেখো, আমরা যদি বলি পানি বা বাষ্পবিহীন সম্পূর্ণ শুষ্ক খাদ্যর ক্ষেত্রে ওয়াটার অ্যাক্টিভিটি 0 হয়, তোমাদের বইয়ে 0টা লেখা আছে। সম্পূর্ণ শুষ্ক খাদ্য, এটার ক্ষেত্রে ওয়াটার অ্যাক্টিভিটি 0 হয়। ওয়াটার অ্যাক্টিভিটি যদি 0 হয় তাহলে এতে কোনো ব্যাকটেরিয়া, ইস্ট বা ছত্রাক জন্মাতে পারে না। আর খাদ্যবস্তু ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য ওয়াটার অ্যাক্টিভিটির মান, ধরো হচ্ছে ইস্ট জন্মানোর জন্য ওয়াটার অ্যাক্টিভিটি 0.88 থেকে বেশি হইতে হয়, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে ছত্রাক জন্মানোর জন্য 0.80 থেকে বেশি হইতে হয়, আর ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য 0.90 থেকে বেশি হইতে হয়। এগুলো একটু তোমাদের বইয়ে লেখা আছে, হ্যাঁ, 0.90 থেকে বেশি হয়।
সো এই তিনটাও কোনো ইম্পর্টেন্ট না, তিনটা আমি দেখাই দিচ্ছি কোনো ইম্পর্টেন্ট না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে এই যে আমরা যে খাদ্য কৌটাজাতকরণ করি, ঠিক আছে, কৌটাজাতকরণের ক্ষেত্রে পানির ওয়াটার অ্যাক্টিভিটিটা 0.6 কম রাখা হয়, এইটা সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, খাদ্য কৌটাজাতকরণের ক্ষেত্রে ওয়াটার অ্যাক্টিভিটিটা কত, 0.6 কম রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবো। তাহলে সম্পূর্ণ শুকনা খাদ্যের ওয়াটার অ্যাক্টিভিটি কত, সম্পূর্ণ শুকনা খাদ্যের ওয়াটার অ্যাক্টিভিটি কত, দেখো কয়েকটা আমরা টার্ম শিখছি সেগুলো একটু দেখি। সম্পূর্ণ শুকনা খাদ্যের ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে 0। আচ্ছা, সানজিদা আক্তার সেই ঘুম পাচ্ছে ভাই, এটা এটা তুমি কমেন্ট করার কি দরকার বলো তো? ঠিক আছে, এটা কমেন্ট করার কি দরকার? ফ্লেক্স নিতেছো, ফ্লেক্স নিয়ে কি হইব বলো? আর 2 মাস পরে কেউ চিনবে না, বুঝে গেছে? চান্সটা যখন হবে না কেউ চিনবে না, দেখবো তখন কমেন্ট করো, এই ফ্লেক্স ফ্লেক্স কিচ্ছু থাকবে না। এনে কিছু লাভ আছে তোমার এইসব কমেন্ট কইরা? কিছু পোলাপাইন দেখি আজাইরাই কমেন্ট করতে থাকো। হ্যাঁ আমি জানি তোমরা আজকে তো আমার হেট করবা, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। এখানে আজাইরা 2-4টা কমেন্ট করার এটা প্রপার জায়গা না। বন্ধু বান্ধবের মহলে গিয়ে ফ্লেক্স নাও, এটা পড়ার জায়গা, এখানে পড়তে হইব, তোমাকে তোমাকে চান্স পাইতে হইব। ঠিক আছে, কারণ মনে রাখতে হবে দিন শেষে চান্স পাইলে যে আহামরি কিছু হয়ে যাবে এমন না, বাট চান্স না পাইলে একটা মধ্যবিত্ত পরিবারের জন্য কতটা চাপ হয় একটু চিন্তা করে দেখো তো। তো সবার কি অ্যাবিলিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর? প্রাইভেট ইউনিভার্সিটিতেও ভালো ভালো পড়ালেখা হয় কিছু ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেমন ব্র্যাকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি বলো, এছাড়া যে আরও কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, এখানে ভালো পড়াশোনা হয়। কিন্তু সবার কি ওই অ্যাবিলিটিটা আছে? অ্যাবিলিটি নাই। অ্যাটলিস্ট নিজের বাপ মায়ের কথা অ্যাটলিস্ট চিন্তা করো, বা নিজের ফ্যামিলির কথা চিন্তা করো। তারা তোমাকে ইনভেস্টমেন্ট করতেছে এখন কেন, তোমার পিছনে কেন ইনভেস্ট করতেছে? এই যে এইচএসসি শেষ, এত এত কোচিং, এত এত এক্সাম, এত এত বই, ঠিক আছে, তারপর অনেকে যারা হচ্ছে বাসা ছেড়ে ম্যাচে থাকো, এত টাকা ইনভেস্টমেন্টের তো প্রয়োজন হয় না, কেন করতেছে? যেন তুমি একটা ভালো এনভায়রনমেন্টে যাও, ঠিক আছে, একটা ভালো অ্যালামনাই পাও। পাবলিক ইউনিভার্সিটি কেন? ঠিক আছে, কারণ এটা অ্যালামনাইটা স্ট্রং, এখানে ঢুকলে তোমার বড় ভাইরাই তোমাকে রাস্তা দেখায় দিবে, মানে হ্যাঁ অমুক ভাই এটা করছে, তমুক ভাই এটা করছে, সব ওয়ে আছে গোছানো, বা একটা সিকিউরিটি আছে, এটা তোমার ছেড়ে যাবে না। একটা প্রাইভেট ইউনিভার্সিটি কালকে বন্ধ হয়ে যেতে পারে, বাট পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হবে না। সো সময় থাকতে বুঝো ভাইয়ারা, ওকে, সময় থাকতে বুঝো। আমি অনেক রিকোয়েস্ট করতেছি তোমাদের, বাট অনেকেই বুঝতেছো না। অনেকেই আইসা পরীক্ষার পরে, এই যে আমি 4-5 বছর ধরে যে অ্যাডমিশন পড়াচ্ছি, পরীক্ষার পরে কান্নাকাটি, হতাশ, হায় হতাশ, ভাই চান্স হইল না, ভাই আমি পড়ি নাই, ভাই আমার সিলেবাস বাকি ছিল, আমি বুঝি নাই। সো যে ছেলেটা বলে যে ভাই আমি পড়া শেষ করতে পারি নাই, আমি চান্স পাই না, ওরে আমি কি সান্ত্বনা দিব বলো? ওরে তো সেকেন্ড টাইমার হওয়া ছাড়া আমার কিছু বলার থাকে না। বাট ওর জন্য রিয়েল শাস্তি কি হইতো জানো? ওরা যদি বাইরে দাঁড়ায় কতক্ষণ পিটাইতে পারতাম, ঠিক আছে, তুই পড়লি না কেন 3-4 মাস, ঠিক আছে, ওরা যদি দাঁড়ায় কতক্ষণ পিটাইতে পারতাম, তাইলে গিয়া হচ্ছে মনটারে শান্ত করতে পারতাম, যে ওর জন্য মোটিভেশন না, ওর জন্য মাইট। বুঝে গেছে? আসো, শুনো, দিন শেষে মিষ্টি কথা শোনার জন্য অনলাইন না, ঠিক আছে? অ্যাডমিশন টাইমটা খুব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ঠিক আছে? চোখের পলকে তোমার সময় চলে যাচ্ছে, মনে হইল না সেই দিন বইটা ধরলা। এত সময় কই পাও তোমরা? ঠিক আছে, 2টা ক্ষতি করতেছো, এক বাজে কমেন্ট করে নিজের ক্ষতি করতেছো, আরেকটা হচ্ছে আরো 10 জনের মনোযোগ নষ্ট করতেছো যে পড়ার জন্য কমেন্ট করে। তাই তো আমাদের কমেন্ট সেকশন অফ করে দিতে হবে, ওকে? আসো, খেয়াল করো, পানির সক্রিয়তা AW 0.6 কম রাখতে হবে। তাহলে আমি কয়েকটা টার্ম বলি। তো AW এর মান 0 থেকে 1 ভিতরে থাকতে হবে। শুষ্ক পানির জন্য AWটা হচ্ছে একদম 0, মানে একদম শুষ্ক বস্তুর জন্য, শুষ্ক মানে কোনো ধরনের পানি নেই, তার AW কত? 0, ঠিক আছে? তারপরে আসো আমাদের থার্ডলি হচ্ছে কৌটাজাতকরণের জন্য AW এর ভ্যালুটা কত? কৌটাজাতকরণের জন্য AW এর ভ্যালুটা কত? 0.6,
কৌটাজাতকরণের জন্য AW এর ভ্যালুটা কত 0.6 ক্লিয়ার তারপর দেখো খাদ্যবস্তু শীতলীকরণ ফ্রিজিং বা শীতলীকরণ দেখো ফ্রিজিং বা শীতলীকরণ আরেকটা আছে ডিপ ফ্রিজিং দেখো ফ্রিজিং এ কি হয় 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিম্ন তাপমাত্রায় সাধারণত ফ্রিজে খাদ্যবস্তু সংরক্ষণ করা হয় আর ডিপ ফ্রিজিং বা হিমায়ন মানে যেখানে বরফ হয়ে যায় আমরা তো ডিপ ফ্রিজ দেখি তাই না -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াস নিম্ন তাপমাত্রায় বা ডিপ ফ্রিজিং খাদ্যবস্তু সংরক্ষণ করা হয় ডিপ ফ্রিজিং অবস্থায় ব্যাকটেরিয়া সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে ডিপ ফ্রিজিং অবস্থায় কি হয় ব্যাকটেরিয়াটা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে এই কারণে দেখবা মা বা আম্মুরা বা সিনিয়র যারা আছে বাসায় ঠিক আছে তো তাদের ক্ষেত্রে হচ্ছে দেখবা ডিপ ফ্রিজে মাছ মাংসগুলো রাখে বুঝা গেছে ডিপ ফ্রিজে মাছ মাংসগুলো রাখে বুঝতে পারছো মাছ মাংস কিন্তু নরমালে রাখে না তারা কারণ হচ্ছে মাছ মাংসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে ওকে ওকে আসো এখন আসো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ বা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কি কি এটা আমরা দেখলাম কি আমরা হচ্ছে দেখো বইয়ে আমরা কিন্তু ফ্লো হারানো যাবে না হ্যাঁ বইয়ে কোন জায়গায় ছিলাম দেখো বই কিন্তু পড়তে তোমাদের ভালো লাগে না কেন তোমরা পড়ার ধাঁচ বোঝো না দেখো ফুড প্রিজারভেটিভ দুই ধরনের আছে প্রাকৃতিক কৃত্রিম এইটার পরেই কিন্তু প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ আসার কথা ছিল বাট এটা করে নাই এটা কি করছে তারা হচ্ছে খাদ্যবস্তু আরো কিভাবে সংরক্ষণ করা যায় প্রিজারভেটিভ ছাড়াও সেই আলোচনাটা করছে ওই আলোচনার পরে আমরা আবার ফিরে আসছি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ বুঝে গেছে তো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ কারা ঠিক আছে যেমন হচ্ছে খাদ্য লবণ চিনি বিভিন্ন মশলা জাতীয় বস্তু যেমন হলুদ রসুন লবঙ্গ সরিষার তেল তারপর হলুদ হলো অ্যান্টিঅক্সিডেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট অনেকবার আসছে হলুদ কি অ্যান্টিঅক্সিডেন্ট যা পচন কাজে বাধা দেয় ঠিক আছে এই কারণে দেখবা প্রায় সব রান্নাতেই হলুদের গুঁড়া ইউজ করা হয় তারপর দেখো খাদ্য লবণ খাদ্যবস্তুর পানি শোষণ করে দেখো লবণ কেন ইউজ করে স্বাদের জন্য না খাদ্য লবণ কি করে খাদ্যের পানি বস্তু শোষণ করে এর ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে পারে না রসুন বাটাও খাদ্য সংরক্ষক রূপে ব্যবহৃত হয় সরিষার তেল ব্যাকটেরিয়াকে খাদ্যবস্তুর সংস্পর্শ থেকে দূরে রাখে বোঝা গেছে সো এই যে মশলাগুলো যে ব্যবহার করা হয় এটারও কিন্তু রিজন আছে ওকে রিজন আছে সো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ তো খাদ্য লবণ ঠিক আছে খাদ্য লবণ দ্বারা যে খাদ্য বস্তু সংরক্ষণ এটাকে কি বলা হয় কিউরিং 10 স্টার দিতে পারো এই এমসিকিউটা কত স্টার ভাইয়া 10 স্টার দিতে পারো কিউরিংটাকে কত স্টার ভাইয়া আমি আবারও বলতেছি 10 স্টার দিতে পারো কিউরিং মানে খাদ্য লবণ দ্বারা যে খাদ্য বস্তু সংরক্ষণ এই প্রক্রিয়াটাকে কি বলা হয় কিউরিং ঠিক আছে এই প্রক্রিয়াটার নাম কি কিউরিং দেখো পচনশীল খাদ্য বস্তুকে খাদ্য লবণ এর গাঢ় দ্রবণ দ্বারা সংরক্ষণ প্রক্রিয়াকে কি বলা হয় কিউরিং বলা হয় কিউরিং পদ্ধতিতে কি হয় খাদ্য লবণ সংরক্ষণ করা হয় এই ক্ষেত্রে 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইড বা 15 থেকে 20% গাঢ় দ্রবণ ব্যবহার করা হয় কাঁচা আম আমলকি চালতা জলপাই গাজর কাঁচামরিচ ইত্যাদিকে সংরক্ষণ করা যায় তারপর দেখছি আমরা সরিষার তেল দ্বারা সংরক্ষণ তারপর চিনি দ্রবণ দ্বারা সংরক্ষণ চিনির সিরাপে 65 থেকে 70% চিনি থাকে এরা কি করে অসমোসিস প্রক্রিয়ায় সো এখানে এত কিছু লাগবে না তারপর আচার তৈরিতে কি ব্যবহার করা হয় ভিনেগার ব্যবহার করা হয় ঠিক আছে ভিনেগার কি 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড ওকে সো এই ছিল হচ্ছে আমাদের কি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ গুলা এখন হচ্ছে কেমিক্যাল মানে রাসায়নিক বা কৃত্রিম ফুড প্রিজারভেটিভ তো এখন দেখো আন্তর্জাতিকভাবে অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভ গুলা 3 শ্রেণীতে বিভক্ত কৃত্রিম যে ফুড প্রিজারভেটিভ গুলো আছে এগুলা 3টা ভাগে বিভক্ত একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল মানে কি এরা হচ্ছে ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করে অ্যান্টিঅক্সিডেন্ট এরা কি কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট গুলা হচ্ছে তোমার জারণ ক্রিয়াকে বাধা দেয় আর কিলেটিং এজেন্ট কি কিলেটিং এজেন্ট হচ্ছে যখন তোমার হচ্ছে খাদ্যদ্রব্যগুলো পচে সো এই যে খাদ্যদ্রব্যের ভিতরে কিছু ধাতব আয়ন আছে বা অবস্থান্তর ধাতু আছে ঠিক আছে খাদ্যদ্রব্যের ভিতরে কি আছে আমার সাথে একটু তাল মিলাও কি আছে ভাইয়া অবস্থান্তর ধাতু আছে বিভিন্ন ঠিক আছে সো এখন একটু খেয়াল করো এই যে অবস্থান্তর ধাতুগুলো আছে বুঝছো এই অবস্থান্তর ধাতুগুলো কি হিসেবে কাজ করে তোমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে দেখছো এরা প্রভাবক হিসেবে কাজ করে সো
এই দ্রব্য যখন পচন ঘটে মানে জারণ ঘটে, তখন এই অবস্থান্তর ধাতুগুলা কি করে, এই জারণ ক্রিয়াকে আরো বাড়ায় দেয়। বুঝতে পারছো? মানে এটা বিশাল ঝামেলা না? তো এই ধাতবায়নগুলা বা হচ্ছে এই যে অবস্থান্তর ধাতুগুলা, এইগুলাকে মারার জন্য কি হয়, কিলেটিং এজেন্ট আসে, যেগুলা কি করে, এরা হচ্ছে অবস্থান্তর ধাতুর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে আর জটিল যৌগ তৈরি করে। যেমন ইথিলিন ডাইঅ্যামিন, এটা কি করে, ঠিক আছে, এটা মনে করো কপারের সাথে, ঠিক আছে, কপারের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। তো এ কি করে, ইডিটিএ তৈরি করে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাএসিটিক অ্যাসিড তৈরি করে ফেলে। বুঝা গেছে? সো এইভাবে জটিল যৌগ তৈরি করে এরা কি করে, অবস্থান্তর ধাতুগুলারে খায়া ফেলে। ওকে, অবস্থান্তর ধাতুগুলাকে খায়া ফেলে। সো এটার বাংলায় বলা হয় কিলেটিং এজেন্ট, বাট আমরা যখন কেমিস্ট্রিতে পড়ি, ইংলিশে যখন পড়ি, সো এগুলো হচ্ছে চিলেটিং এজেন্ট। এগুলো কি চিলেটিং এজেন্ট বলা হয়, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা কি চিলেট বা চিলেটিং এজেন্ট, বাট বাংলায় কি বলা হয়, কিলেটিং এজেন্ট। বুঝতে পারছো? এখন আসেন অ্যান্টিমাইক্রোবিয়াল। দেখো, অ্যান্টিমাইক্রোবিয়াল রাসায়নিক প্রিজারভেটিভ ব্যাকটেরিয়া ও মোল্ডসের বৃদ্ধি প্রতিহত করে। সো বিভিন্ন যে ব্যাকটেরিয়ার বৃদ্ধিগুলো আছে, এগুলা প্রতিহত করে কে, অ্যান্টোমাইক্রোবিয়ালগুলা। ঠিক আছে? সো অ্যান্টোমাইক্রোবিয়াল কারা, যেমন দেখো সোডিয়াম বেনজোয়েট ও বেনজোইক অ্যাসিড, মানে বেনজোইক অ্যাসিড ও তার লবণ। তারপর দেখো সরবিক অ্যাসিড ও তার লবণ, পটাশিয়াম সালফেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েট, নাইট্রেট ও নাইট্রাইট, তারপর হচ্ছে সালফাইট। সো সবচেয়ে বেশি মনে রাখতে হবে কোনগুলো, আমি একটু মার্ক করে দিই তোমাকে। এই দেখো, সালফাইটগুলো মনে রাখতে হবে, নাইট্রেটগুলো মনে রাখতে হবে, তারপর দেখো উপরের দুইটা, এই কয়টা মনে রাখতে পারবেন কিনা? আর সাইট্রিক অ্যাসিডের পিএইচটা লাগবে, এই কয়টা মনে থাকবে কিনা, মানে এদের কাজগুলা। সোডিয়াম বেনজোয়েট বা বেনজোইক অ্যাসিড কি সংরক্ষণে ব্যবহার করা হয়, বুঝতে পারছো? সোডিয়াম বেনজোয়েটকে বলা হয় নিরাপদ খাদ্য সংরক্ষক। পটাশিয়াম সরবেট বা সোডিয়াম সরবেট, তারপর হচ্ছে নাইট্রেট এবং নাইট্রাইট। সো নাইট্রাইট একটু মনে রাখো, এখনই লিখে দেই ছোট করে। এটা হচ্ছে গিয়ে মনে করো মাছ মাংস সংরক্ষণে, এটা কি মাছ মাংস সংরক্ষণে কি নাইট্রেট এবং নাইট্রাইট। আর সালফাইট, এটা হচ্ছে ফলের জুস সংরক্ষণে ব্যবহার করা হয়। বুঝা গেছে? ফলের জুস সংরক্ষণে ব্যবহার করা হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো আসো আমরা যদি সামনে যাই, সব ব্যবহারগুলো পড়বো। রাসায়নিক প্রিজারভেটিভের বৈশিষ্ট্য দেখো, একটু ভালোভাবে দেখো, এখানে দেওয়া আছে প্রিজারভেটিভের কি কি বৈশিষ্ট্য, নিচ থেকেই আসি। রাসায়নিক প্রিজারভেটিভের কি কি বৈশিষ্ট্য দেখো, প্রিজারভেটিভ হলো দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিড এবং এদের লবণ, নাইট্রিক ও নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিডের লবণ। ঠিক আছে? দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। তারপর দেখো, এসব লবণ পানিতে দ্রবীভূত অবস্থায় আর্দ্র বিশ্লেষিত হয়ে এদের মাতৃ অ্যাসিড তৈরি করে। এটা কি করে, পানিতে দ্রবীভূত অবস্থায় আর্দ্র বিশ্লেষিত হয়ে যায় এবং মাতৃ অ্যাসিড তৈরি করে। এটা বেশি ইম্পর্টেন্ট না। এসব অ্যাসিডের পিএইচ মানে অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ 4.74, সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত 3.14, মনে থাকবে না? সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত 3.14, দুইটা। তো এইসব অ্যাসিডের পিএইচ কত হয় 4.74 থেকে 3.14 এর মধ্যে থাকে। ঠিক আছে? সো এটা এইটুক পড়লেই হবে। তারপর দেখো সোডিয়াম বেনজোয়েট কি কাজ করে? ঠিক আছে, এইখানে বলা আছে অনেক কিছু, সোডিয়াম বেনজোয়েট বেনজোইক অ্যাসিড দিয়ে। সো এইখানে সবকিছু লাগবে না। ঠিক আছে? দেখো, সোডিয়াম বেনজোয়েট বা বেনজোইক অ্যাসিড এটা কি অ্যান্টিমাইক্রোবিয়াল, এটা তো আমরা জানি। মাইক্রোবায়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল, এরা হচ্ছে জীবাণুকে বাড়তে দেয় না। এইটার তুমি সর্বোচ্চ কতটুকু ব্যবহার করতে পারবা? অ্যান্টিমাইক্রোবিয়ালের কার্যকারিতা পিএইচ 4.5 এর নিচে, এটা একটু মনে রাখো। অ্যান্টিমাইক্রোবিয়ালের কার্যকারিতা পিএইচ কত 4.5 এর নিচে। এইখানে তোমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা সর্বাধিক মাত্রা, মানে কতটুকু ব্যবহার করতে পারবা 0.1%। ঠিক আছে? প্রিজারভেটিভ রূপে এদের অনুমোদন্ত ব্যবহারযোগ্য সর্বাধিক মাত্রা কত 0.1%। এরূপ বেনজোইক অ্যাসিডের প্রতিস্থাপিত যৌগ মিথক্সি বেনজোইক অ্যাসিড, প্যারামিথাইল বেনজোইক অ্যাসিড প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তারপর দেখো, প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, চানাচুর চিপস, বিভিন্ন পনির, সালাদ, বিভিন্ন ফলের আচার এবং টমেটো সস ইত্যাদিতে অনুমোদিত 0.1% পরিমাণে সোডিয়াম বেনজোয়েট মিশানো হয়। তো
তো তোমাকে বলবে চিপস চানাচুর, এই দুইটার থেকে একটা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে ভাইয়া? চিপস চানাচুর, ভালোভাবে বুঝো, ঠিক আছে? এগুলাতে কি ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজোয়েট, মনে থাকবে, এইটুক মনে রাখলেই হবে ভাইয়া। চিপস চানাচুর এগুলোতে কি থাকে? সোডিয়াম বেনজোয়েট থাকে। তারপর আসো, এখানে অনেক কিছু আছে, এগুলো মেডিকেলের জন্য, তোমাদের লাগবে না। পটাশিয়াম সরবেট বা সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, ভালোভাবে বুঝো। সরবেটের কাজটা কি? এখানে এত কিছু লাগবে না, এখানে পিএইচ এর মানটাও লাগবে না। পরের পেজে দেখো, সরবেটের সর্বাধিক ব্যবহার মাত্রাও 0.1%। এখানে কি লাগবে? কই কই ব্যবহার করা হয়? দই, মিষ্টি, পনির, মাখন, মানে হচ্ছে মিষ্টান্ন জাতীয়তে, ঠিক আছে? দই, মিষ্টি, এইগুলাতে কি সরবেট ব্যবহার করা হয়, ঠিক আছে? ওকে, তারপর দেখো এখানে আর কিছু লাগবে না, অনেক কাহিনী দেওয়া আছে। সাইট্রিক অ্যাসিডের পিএইচ তো পড়াই দিছি তোমাদের। নাইট্রেট ও নাইট্রাইট, এটা লাগবে। দেখো নাইট্রেট ও নাইট্রাইট, মাংস ও মাংসজাত খাদ্য সংরক্ষণে নাইট্রাইট ও নাইট্রেট লবণ ব্যবহার করা হয়, অনুমোদিত মাত্রা 120 ppm, শুধু মাথায় রাখবে এটা, ঠিক আছে? এসব লবণ ব্যাকটেরিয়া বিশ্লেষিত ক্লস্ট্রিডিয়াম ব্লুটিনিয়াম, তোমরা পড়ছিলা মনে হয়, আমি তো এখন নাম উচ্চারণ করতে পারি না এইসব ব্যাকটেরিয়ার, ঠিক আছে? এগুলো এনজাইমের ক্রিয়া রোধ করে। তো এত কিছু লাগবে না। এখানে কি লাগবে? নাইট্রেট এবং নাইট্রেট সারগুলা, সরি, নাইট্রেট এবং নাইট্রাইট প্রিজারভেটিভগুলা মাংস ও মাংসজাত খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়, ঠিক আছে? বর্তমানে জানা গেছে এসব জারণধর্মী লবণ মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে নাইট্রোসামিন তৈরি করে, যার ফলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তাই জার্মানি, নরওয়েতে এসব লবণ খাদ্য সংরক্ষক নিষিদ্ধ করা হয়েছে। সো নাইট্রেট এবং নাইট্রেট কি ক্ষতিকর, ঠিক আছে? এরা কি করে? নাইট্রোসামিন তৈরি করে, এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়। সেটাও পরীক্ষায় আসে কোনটা ক্ষতিকর। তারপর দেখো সালফার ডাইঅক্সাইড বা সালফাইট লবণ, ঠিক আছে? কাঁচা ফল, ফলের রস, মদ ও সবুজ শাক সংরক্ষণে সালফাইট লবণ ব্যবহৃত হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। সালফাইটটা কি করে? এখানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, আরো হ্যান ত্যান আছে। সো দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল যা যা পড়াইছি মাথায় থাকবে। অ্যান্টিমাইক্রোবিয়াল গুলা কি কি পড়াইছি? হাতে গোনা কয়েকটা লাইন পড়াইছি কিন্তু, দেখো, ঠিক আছে? হাতে গোনা কয়েকটা লাইন পড়াইছি কিন্তু, বেশি না কিন্তু, বইয়ে হাজারো লাইন আছে, সব লাইন তোমার লাগবে না। দেখো সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিড, এটা কি? চিপস, চানাচুর, এগুলা সংরক্ষণে ব্যবহার করা হয়, তাই না? তারপরে দেখো সরবেটগুলা কি? দই, মিষ্টি, ইয়েস অর নট? সরবেটগুলা কি? দই, মিষ্টি, ওকে, দই, মিষ্টি। তারপরে দেখো সরবেটগুলা কি হিসেবে? দই, মিষ্টিতে। তারপরে নাইট্রেট এবং নাইট্রাইট মাছ মাংস সংরক্ষণে। সালফাইটগুলা কি বলছি? সালফাইট বা সালফার ডাইঅক্সাইড, এরা কি হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? বলো, এরা হচ্ছে তোমার ফল, ফলের রস ইত্যাদি সংরক্ষণে ব্যবহার করা হয়। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত বলো তো? সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ তো সবাই জানো, ঠিক আছে? 4.74। সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। এই যে একটা টপিক পড়ার পরে এইভাবে রিকল করে নিবা, তাইলেই হবে, ঠিক আছে? এই একটা টপিক পড়ার পরে এইভাবে রিকল করে নিলে আর কিন্তু কোনো ঝামেলা নাই। ওকে, তারপরে আসি আমরা পরের পেজে চলে যাচ্ছি। কিতে যাব? অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কারা? এরা হচ্ছে জারণ ঘটতে দিবে না তোমাকে, ঠিক আছে? জারণ ক্রিয়াটা রোধ করবে, এর ফলে কি হবে? খাদ্যের পচনটা রোধ হবে। এরা কি করবে? জারণ ক্রিয়াটা রোধ করবে, এর ফলে খাদ্যের পচনটা রোধ হবে, ঠিক আছে? খাদ্যের পচনটা রোধ হবে, ওকে? জারণ ক্রিয়াটা রোধ করবে, এর ফলে খাদ্যের পচনটা রোধ হবে। একটু ভালোভাবে বুঝো অ্যান্টিঅক্সিডেন্ট। সো একটু খেয়াল করো, আমাদের চর্বি বা লিপিড অণুর জারণ বিয়োজনে অংশগ্রহণকারী ও লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলকে শোষণ করে কিছু রাসায়নিক পদার্থ চর্বিযুক্ত খাদ্যবস্তু পচন রোধ করে, এদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। সো অ্যান্টিঅক্সিডেন্ট কারা? এখানে তো তোমার মেকানিজম লাগবে না। মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা? দেখো বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, ঠিক আছে? এই দেখো অ্যানিসল বানানটা দেখো, এই বানানটাও একবার আসছে, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, SOLE, ভালোভাবে দেখো SOLE একবার আসছে পরীক্ষায়। একটা অপশনে ছিল SOL এ নাম্বারে, আর সি নাম্বারে ছিল SOLE। সো তারপর দেখো BHT, বিউটাইলেটেড হাইড্রক্সি টোলুইন। তারপর দেখো BHTQ,
সো টিবিএইচকিউ, ঠিক আছে, টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইনন, ঠিক আছে, টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইনন। আর হচ্ছে প্রোপাইল গ্যালেট, এই জিনিসটা একটু মাথায় রাখো। এটা কি মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, ভালোভাবে পড়ো। মুক্তমূলক শোষণকারী কারা? বিএইচএ, বিএইচটি, তারপর হচ্ছে টিবিএইচকিউ আর প্রোপাইল গ্যালেট। ওকে, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ আর প্রোপাইল গ্যালেট। অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা? দেখো, ভিটামিন সি, ভিটামিন ই, তারপর সালফাইড, ঠিক আছে। অক্সিজেন শোষণকারী কারা কারা আছে? ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড। তারপর দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক, আরেকটা হচ্ছে কি অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। ভালোভাবে বুঝো। আগেরটা কি পড়লাম? আগেরটা হচ্ছে একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী, মানে যারা ফ্রি রেডিকেল শোষণ করে, আরেকটা হচ্ছে অক্সিজেন শোষণ করে। কারণ ফ্রি রেডিকেল আর মুক্তমূলক এটাই হচ্ছে পচন ঘটায়। ফ্রি রেডিকেল শোষণকারী কারা? বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ আর প্রোপাইল গ্যালেট। আর ইসি সালফাইড, ঠিক আছে, ইসি সালফাইড এরা হচ্ছে অক্সিজেন শোষণকারী। ভালোভাবে বুঝলেই হবে। আর এখন পড়তেছি কি, কয়টা প্রকারে ভাগ করা যায়? একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে অনুমোদিত। প্রাকৃতিক কি কি আছে দেখো, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন বি, ঠিক আছে, আর হচ্ছে সেলেনিয়াম। এরা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। ভালোভাবে বুঝো, ই, সি, বি, সেলেনিয়াম। আমি ছন্দ দিব একটু পরে, টেনশন করে না। আর কিলেটিং এজেন্ট একটু আগে বলছিলাম, দেখো অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু শেষ। অ্যান্টিঅক্সিডেন্টে কিন্তু কাজ টাচ পড়া লাগবে না, জাস্ট প্রকারভেদ, জাস্ট প্রকারভেদ। এটা একটু মাথায় রাখো। অ্যাসকর্বিক অ্যাসিড কই থাকে? ভিটামিন সিতে। ভিটামিন ই বা টোকোফেরল, ভিটামিন ই বা টোকোফেরল, বিটা ক্যারোটিন আর অধাতু সেলেনিয়াম, অধাতু সেলেনিয়াম। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখো, এই জিনিসটা একটু মাথায় রাখো। ওকে, আচ্ছা শোনো, আসরের নামাজের টাইম কিন্তু পিছাইছে, 4:20 এখন জামাত হয়। ওকে, আমার মাথায় আছে যে আমার এলাকায় এখন আজান দিচ্ছে। ওকে, তোমাদের এলাকায়ও কি এখন আজান দিচ্ছে? তোমরা একটু বইলো। এই যে আমার এলাকায় এখন আজান দিচ্ছে, 4:20 জামাত। তো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে নামাজ পড়ি, তো আমার খেয়াল আছে নামাজের টাইম। ওকে, সো আমরা একটা ফ্লোতে আসি, আগায় যাই, সমস্যা নেই। ওকে, খেয়াল করো। সো ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন আর অধাতু সেলেনিয়াম। ওকে, সো ভিটামিন সিটা কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ইটা হচ্ছে টোকোফেরল। ভিটামিন বিটা ক্যারোটিন আর অধাতু সেলেনিয়াম, এরা কি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। ভালোভাবে বুঝো, কৃত্রিমগুলোতে কিন্তু যাই নেই। সো দেখো, কিলেটিং এজেন্ট ভালোভাবে বুঝো, বাকিগুলো কি কিলেটিং। তো কিলেটিং এজেন্ট কারা? দেখো, কিলেটিং এজেন্ট দ্বারা এসব অবস্থান্তর ধাতু, দেখো আমি যে বলছিলাম কিলেটিং এজেন্ট দ্বারা কি হয়? অবস্থান্তর ধাতুর আয়ন বা ট্রেস এলিমেন্ট সমূহ নিষ্ক্রিয় করা হয়। কারণ অবস্থান্তর ধাতুগুলো কি হয়? প্রভাবক হিসেবে কাজ করে, এরা জারণ ক্রিয়াকে ত্বরান্বিত করে। বুঝে গেছে? এরা কি করে? খাদ্যবস্তুর মধ্যস্থ বিভিন্ন অবস্থার ধাতুর আয়নকে দুই বা ততোধিক সন্নিবেশ বন্ধন দ্বারা রাসায়নিক বন্ধনে আটকায় ফেলে। ঠিক আছে, খাদ্যবস্তু সংরক্ষণের শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট কে? ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা খেয়াল করো, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। সো এটা নিয়ে হচ্ছে কিন্তু একটা মিমও বেরোইছিল, একটা ইন্ডিয়ান মেয়ে হয়তোবা, ও পরীক্ষার আগের রাতে ইথাইলিমাইন ডাইঅ্যামিন মানে উচ্চারণ করতে পারতেছিল না, বাট তোমরা আই থিঙ্ক উচ্চারণ করতে পারো, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। ইউ গাইজ আর মানে স্মার্ট গাইজ। হ্যাঁ, সো বেশি ব্যবহৃত হয় কি? ইডিটিএ। সো এই জিনিসটা একটু মাথায় রাখো। আর ও কই গেলাম গা, ইডিটিএ তো আসছেই। ইডিটিএ কাদের কাদের ধ্বংস করতে পারে? দেখো, আয়রন 2+, আয়রন 3+, কোবাল্ট 3+, দেখছো যত অবস্থান্তর ধাতু আছে, সাথে 6টি সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে। এছাড়া দ্বিদন্তী লিগেন্ড যেমন হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, এছাড়া আরেকটা কে আছে? ইথিলিন ডাইঅ্যামিন। তো দুইটা কিলেটিং এজেন্টের নাম মনে রাখতে হবে। এটা কি? ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, আর একটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। এখন আসো ফুড এডিটিভস। ফুড এডিটিভসগুলো এত দরকার নাই, ঠিক আছে, তারপরে একটু পরে রাখো ফুড এডিটিভসগুলো। যেমন সোডিয়াম বেনজয়েট, এটা কি কাজে ব্যবহার করা হয়? অ্যান্টিমাইক্রোবিয়াল। সোডিয়াম সরবেট অ্যান্টিমাইক্রোবিয়াল, ভালোভাবে বুঝো। অ্যাসিটিক অ্যাসিড অ্যান্টিমাইক্রোবিয়াল। তারপর প্রোপানয়েট, প্রোপাইল গ্যালেটগুলো আমরা পড়ছি, অ্যান্টিমাইক্রোবিয়াল। তারপর সালফাইড, সালফার ডাইঅক্সাইড অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে বক্সটা দেওয়া আছে। ওকে, তারপর দেখো সাইট্রিক অ্যাসিড, এরা কি? অ্যান্টিমাইক্রোবিয়াল, সুন্দরভাবে পড়ছি। নাইট্রাইট, এরাও কি? অ্যান্টিমাইক্রোবিয়াল। ওকে, সো একবারে সুন্দরভাবে দেওয়া আছে।
সোডিয়াম বেনজয়েট কি করে? ইস্ট, মোল্ডস, বিভিন্ন অণুজীব ধ্বংসকারী। সুন্দরভাবে বলা আছে। তারপর দেখো আমরা জানি পনির, পাউরুটি, বিস্কুট, সফট ড্রিঙ্কস। সো আসল জিনিসই দেয় না, যেটা পরীক্ষায় আসবে আচার, চানাচুর আর চিপস, এটা আগে আছে, বুঝতে পারছো? অনুমোদিত মাত্রা 200 ppm। সো অনুমোদিত মাত্রা তোমার দরকার নেই, বুঝে গেছে? তারপর দেখো সোডিয়াম সরবেট, এরা কি করে? দই, মিষ্টি, এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আগের পরেই আবার দিছে। অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড কি করে? অ্যাসিডিক অ্যাসিড তো আমরা ব্যবহার করতে বলি নাই। অ্যাসিডিক অ্যাসিডের অনুমোদিত মাত্রা 6 থেকে 10%, আমরা জানি, ভিনেগার বলে। তারপর দেখো প্রোপানয়েড, প্রোপানয়েড এরাও বিভিন্ন জিনিস ধ্বংস করে। তারপর সালফাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এরা কি করে? ফলের জুস, দেখো মদ, জুস এবং শুকানো ফল সংরক্ষণে ব্যবহার করা হয়। সাইট্রিক অ্যাসিড কৌটাজাতকরণে ব্যবহার করা হয়, ঠিক আছে? মাছ, মাংস কৌটাজাতকরণ। নাইট্রেট এবং নাইট্রেট সামুদ্রিক মাছ, মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়, ঠিক আছে? সো এটার অনুমোদিত মাত্রা তোমার দরকার নেই, বুঝে গেছে? অনুমোদিত মাত্রা এত দরকার নেই। আর অ্যান্টি অক্সিডেন্টগুলোর একটা বক্স করে দিচ্ছে, দেখো বিএইচটি, ঠিক আছে? বিএইচএ, টিবিএইচকিউ, ঠিক আছে? সো এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ কি করে? জারণ মুক্ত রাখে, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ খাদ্যবস্তুকে জারণ হইতে দেয় না। তারপর দেখো বিএইচটি কি করে? ইস্ট ও মোল্ড ধ্বংস করে। আলুর চিপস, ক্যান্ডি, এটা দরকার নাই। বিএইচএ কনফেকশনারি দ্রব্য, ঠিক আছে? এগুলো দরকার নেই, জাস্ট নামগুলো মনে রাখলেই হবে। অ্যান্ড ফুড অ্যাডিটিভস, কি কি ফুড অ্যাডিটিভ অ্যাড করে? দেখো সুগন্ধকারক অ্যাড করে, ঠিক আছে? যেমন এসেন্স, যারা বাসায় কেক টেক বানাও মেয়েরা, ঠিক আছে? তোমরা এসেন্স দেখবা, এসেন্স ইউজ করো কিন্তু, হ্যাঁ? কেক বানাইছো, কেউ কেক বানাইছো, ঠিক আছে? সো কেক বানাইলে দেখবা এসেন্স ইউজ করো, ভ্যানিলা ফ্লেভার, তারপর স্ট্রবেরি ফ্লেভার, ঠিক আছে? খাদ্য বস্তুকে সুগন্ধ ও গ্রহণীয় করার জন্য আইসক্রিমে ফলের সুগন্ধ রস বানানো হয়। তারপর দেখো ইমালসিফায়ার বা লেসিথিন, ঠিক আছে? এটা একটু পড়ো। বা অ্যাসিটিক অ্যাসিডের গ্লিসারাইড এস্টার, তৈল বা চর্বিকে পানিতে মিশানোর জন্য। অনেক সময় আমরা তেল বা চর্বিকে পানিতে মিশাইতে পারি না, তো তেল জাতীয় পদার্থকে পানিতে মিশ্রিত করার জন্য, ঠিক আছে, বাজারের গুঁড়া দুধে মিশানো থাকে, বুঝা গেছে? বাজারের গুঁড়া দুধে ইমালসিফায়ার ব্যবহার করা হয়, লেসিথিন। লেসিথিন কি একটা ইমালসিফায়ার, এটা আসে পরীক্ষায়। রঙিন বস্তু, ডাই, ঠিক আছে? তৈরি করা খাদ্য বস্তুতে গ্রহণযোগ্য করার জন্য বিভিন্ন কালার মিক্স করি, ফুড কালার। তো বাজারে এখন মানে প্রচুর ভেজাল আছে। সরবিটল কি হিসেবে ব্যবহার করা হয়? মিষ্টিকারক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? চিনি ছাড়া বিভিন্ন মিষ্টিকারক, শিশুর দাঁত ক্ষয় রোধক, ডায়াবেটিস, চকলেট, তারপর ওই যে সুগার ফ্রি যে আমরা খাই, সুগার ফ্রি চিনি, আসলে আমরা সরবিটল খাই, বুঝতে পারছো? ঠিক আছে, সরবিটলটা খাই। আচ্ছা, কৌটাজাতকরণ তোমাদের সিলেবাসে নাই, আমি তোমাদেরকে একটু আমার স্লাইডটা পড়ায় আসি, হ্যাঁ? কৌটাজাতকরণ তোমাদের সিলেবাসে নাই, ওকে? তারপর দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল কারা কারা, দেখো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। সোডিয়াম বেনজয়েট, বেনজয়িক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন দেওয়া আছে। তো অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে দেওয়া আছে। প্রিজারভেটিভ সমূহ 2 প্রকার, কোনো সমস্যা নাই, এগুলো আমরা পড়ছি, কৃত্রিম। কিউরিং কি সুন্দরভাবে লেখা আছে, যদি পড়ো, চিনি, সুগারিং, এখানে এক্সট্রা কিছু নাই। হলুদ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা দেখো ফুড প্রিজারভেটিভ হিসেবে, দেখো ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? চটপট বলে দাও। সাইট্রিক অ্যাসিডের পিএইচ দেখছো মেডিকেলে 2 বার আসছে, 3.14। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14। নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক? কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক? সো অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে আমরা কি দেখছি, ঠিক আছে বলো তো? আমরা জানি সোডিয়াম বেনজয়েট, ভালোভাবে দেখো, সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে? এটা কিন্তু অ্যান্টি মাইক্রোবিয়াল, ঠিক আছে? হ্যাঁ, ও এখানে 9 বলছে, আচ্ছা একটু খেয়াল করো, 9 বলছে তো। সোডিয়াম বেনজয়েট, এখানেও সোডিয়াম বেনজয়েট আছে, ক্যালসিয়াম প্রোপানয়েট আছে। বিএইচটি এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, দেখো বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, ঠিক আছে? বিএইচটি ভালোভাবে বুঝো, বিএইচটি। পরেরটা দেখো নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটি, ঠিক আছে? ক্যালসিয়াম প্রোপানয়েট, সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে? নাইট্রেটটা তো নিরাপদ না, নাইট্রেটটা তো ইয়াতে ব্যান করে দিচ্ছে, তাই না? কোন দেশে জানি ব্যান করে দিচ্ছে, ওকে ডান। তারপর আসো সল্টিং প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণের সময় নিচের কোনটি ঘটে? সল্টিং প্রক্রিয়ায় কি ঘটে বলো তো? সল্টিং প্রক্রিয়ায় হচ্ছে অসমোসিস ঘটে, ঠিক আছে? অসমোসিস ঘটে। তারপর দেখো খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি, ঠিক আছে? অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? আমরা দেখছি বিএইচটি, বিএইচএ, দেখো বিএইচটি, বিএইচএ,
TbHQ আর প্রোপাইল গ্যালেট, একটু ভালোভাবে পড়লেই হয়। দেখো প্রোপাইল গ্যালেট এই কয়েকটা কি, প্রোপাইল গ্যালেট এই কয়েকটা কি মুক্তমূলক ফ্রি রেডিক্যাল শোষণকারী, শোষণকারী। আর দেখো আমি এইভাবে পড়তাম ভিটামিন ই, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, ইসিবি সেতু পড়তাম, বিটা ক্যারোটিন। তোমরা মিরপুর এরিয়ায় যারা থাকো দেখবা ইসিবি চত্বর নামে একটা জায়গা আছে, নাম শুনছো? ইসিবি চত্বর, মিরপুরে যারা থাকো, ঠিক আছে, মিরপুরের আশেপাশে বা উত্তরা, ইসিবি চত্বর এইভাবে মনে রাখবা। ভিটামিন ই, ভিটামিন সি, বি, ইসিবি সেতু। ইসিবি চত্বরের সামনে একটা কিন্তু সেতু আছে, সেতু থেকে মনে রাখবা সেলেনিয়াম। ওকে, সেলেনিয়াম, সেলেনিয়াম। ওকে, সো এইগুলা কি? এইগুলা হচ্ছে অক্সিজেন শোষণকারী, অক্সিজেন শোষণকারী। দেখো পড়া কিন্তু সিম্পল এই চ্যাপ্টারে, জাস্ট বুঝে পড়লেই হবে। ওকে, তবে দেখো কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? লবণ। আমরা দেখছিলাম, বলছিলাম অনেকবার আসছে পরীক্ষায়, জাহাঙ্গীরনগরে এই ইউনিট 17-18তে আসছে। তবে দেখো খাদ্যে কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী? খাদ্যে কোন উপাদানটা পচনের জন্য দায়ী বলো তো? পানি। পানি যত বেশি থাকবে খাদ্যটা পচনের জন্য তত দায়ী হবে। তবে দেখো প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণে আমরা দেখছি হচ্ছে ভিনেগার ও তেল। তেলটা ভিনেগারের থেকেও তো তেলটা বেশি ব্যবহার করি আমরা, ঠিক আছে? তেল না ভিনেগার? ভিনেগারই হবে উত্তর, ঠিক আছে? ভিনেগার ব্যবহার করি, ঠিক আছে? ভিনেগার, লবণ টবণ সব বাদ, ভিনেগার হবে, ভিনেগার, ঠিক আছে? ব্রাইন না রে বাবা। প্রাকৃতিকভাবে আমরা সবচেয়ে বেশি ভিনেগার, মার কাছে যাও, ঠিক আছে, বাসায় যাও, আচার বানাইতে কি সিরকা, ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি সিরকা, ভিনেগার হবে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? ভালোভাবে বুঝো, সবগুলোই প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটি? ঠিক আছে, ভিনেগার, ঠিক আছে? ভিনেগার মারে বললেই হবে, ঠিক আছে? সিরকা, সিরকা বললে মা চিনবে, বুঝে গেছে? আম্মাকে জিজ্ঞেস করো, সবচেয়ে বেশি সিরকা ব্যবহার করে। ওকে, হ্যাঁ ভিনেগার তো প্রাকৃতিক, সিরকা তো প্রাকৃতিক। ওকে, এখন আসো প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? এটা তো অপশনগুলা কিন্তু ভুল আছে, মানে প্রশ্নটা অন্য প্রশ্নে এক অপশন দিয়ে দিছে। হ্যাঁ আচ্ছা, এটা একটু ভুল আছে, বাদ, এক প্রশ্নে আরেকটা দিয়ে দিছে। আচ্ছা, কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ বলো তো? ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ, অ্যালকোহল। অলওয়েজ মাথায় রাখবে অ্যালকোহলটা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ। অ্যালকোহল, ডি কখনোই হবে না, বেনজোয়েট কৃত্রিম ফুড প্রিজারভেটিভ, ঠিক আছে? এটা কি হবে? অ্যালকোহল, অ্যালকোহল, অলওয়েজ মাথায় রাখবে অ্যালকোহল কিন্তু ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? অক্সিজেন। ভালোভাবে বুঝো, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? অক্সিজেন। কতবার আসছে দেখছো? তারপর দেখো কোনটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ নয়? কোনটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ নয়? সো সোডিয়াম বেনজয়েট তো প্রাকৃতিক না, এটা তো কৃত্রিম, দেখেই বোঝা যাচ্ছে। সোডিয়াম ক্লোরাইড, সুক্রোজ মানে চিনি, ভিনেগার প্রাকৃতিক, বুঝে গেছে? অ্যান্সার কি? সোডিয়াম বেনজয়েট। মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি বলো তো? মুক্তমূলক, এই যে TbHQ পড়াইছিলাম না? TbHQ মানে টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইনন, ঠিক আছে? BHT, BHA, TbHQ এগুলো কি মুক্তমূলক শোষণকারী। কৃত্রিম ফুড প্রিজারভেটিভ কোনটি? কৃত্রিম ফুড প্রিজারভেটিভ এই যে বেনজোইক অ্যাসিড C6H5COOH। ভালোভাবে বুঝছো, দেখো প্রশ্ন কিন্তু বইয়ের ওই লাইনগুলো থেকেই আসে, আমরা বারবার পড়ি না দেখে ভুল করি, ঠিক আছে? বেনজোইক অ্যাসিড আমরা এতক্ষণ যা পড়ছি বইয়ে মনে হয়েছে না অনেক কম পড়ে ফেলছিলাম? বইয়ে মনে হয়েছিল কিনা অনেক কম পড়ছি? মনে হয়েছিল কিনা একবারের জন্য? মনে হয়েছিল না? বাট দেখো বইয়ে যা আসছে সেখান থেকে প্রশ্ন আসে। এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার। তারপর দেখো নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়? ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, একদম ইজি, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড একদম প্রাকৃতিক খাদ্য সংস্করণ,
ঠিক আছে। তারপর দেখো কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, দেখো এখানেও আছে সোডিয়াম ক্লোরাইড। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা দেখছি বিএইচটি ব্যবহার করা হয়, ঠিক আছে, বিএইচটিটা ব্যবহার করা হয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট দেখছো, প্রোপাইল গ্যালেট, একদম সুন্দরভাবে দেখছি আমরা প্রোপাইল গ্যালেট, ঠিক আছে। আর প্রাকৃতিক কোনগুলা? ইসিবি সেতু প্রাকৃতিক, বোঝা গেছে। তারপর দেখো কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট এই যে দেখো বিএইচটি, ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট। অনেকে সোডিয়াম বেনজয়েটে প্যাচ লাগায় ফেলো, এটা কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল। ইডিটিএ কিলিটিং এজেন্ট, সোডিয়াম নাইট্রেট অ্যান্টিমাইক্রোবিয়াল। সো অ্যান্টিমাইক্রোবিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট প্যাচ লাগবে তোমাদের? বলো তো, অ্যান্টিমাইক্রোবিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট প্যাচ লাগবে? লাগবে না কিন্তু, সুন্দরভাবে পড়াইছি কিন্তু। হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবিয়াল কি কি? সোডিয়াম বেনজয়েট, তারপর বেনজোইক অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট, সাইট্রিক অ্যাসিড, আরেকটা কি সালফাইট। 5টা পড়াইছি। কয়টা পড়াইছি? 5টা পড়াইছি। অ্যান্টিঅক্সিডেন্ট কি পড়াইছি? অ্যান্টিঅক্সিডেন্ট বলছিলাম মুক্তমূলক শোষণকারী, বিএইচটি, টিবিএইচকিউ, বিএইচএ, আর আরেকটা কি পড়াইছিলাম? প্রোপাইল গ্যালেট। তারপর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট পড়াইছিলাম ইসিবি সিতু, ভিটামিন ই, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, ঠিক আছে, আর কি সেলেনিয়াম পড়াইছিলাম, মনে আছে? মনে থাকতে হবে। তবে দেখো নিচের কোনটি অ্যান্টোমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? নিচের কোনটি অ্যান্টোমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? দেখো পটাশিয়াম বাইসালফাইড, সোডিয়াম নাইট্রাইট, ফরমালিন। সো আমরা ফরমালিন কি পড়ছিলাম? ফরমালিন কি পড়ছিলাম বলো তো? ফরমালিন কিন্তু পড়ি নাই, বাকি সব কিছু পড়ছি কিন্তু, সালফাইড, নাইট্রেট এগুলো পড়ছি। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভালোভাবে বুঝো, বলছিলাম ইসিবি সেতু মানে বিটা ক্যারোটিন, ঠিক আছে, ভিটামিন ই, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, আরেকটা কি সেলেনিয়াম, ইসিবি সেতু। পরেরটা দেখো খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? অক্সিজেন। আমরা দেখছি রিপিট আসছে। বিএইচ এর পূর্ণরূপ কি? বিএইচএ বিউটাইলেটেড হাইড্রক্সি কি হবে? এনিসোল। এসওএলই ভালোভাবে বুঝো, এসওএলই নাকি এসওএল কোনটা হবে? আমি কিন্তু বইয়ে দেখাইছি, ঠিক আছে, বই একটু আগে দেখাইছি, দেখছো বোর্ডে এইসব পড়ছে, এটা এনিসোল, এ নাম্বারটা হবে এসওএলই, ভালোভাবে দেখাইয়া দিছিলাম কিন্তু। হ্যাঁ, তারপর দেখো, আচ্ছা এটা হচ্ছে অন্য একটা চ্যাপ্টার। আচ্ছা ওকে, কোনটাকে তুমি যদি জারণ করো এসিটোব্যাক্টেরিয়ার উপর উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিড হবে। ইথানলকে জারণ করলে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। ইথানলকে তুমি যদি অক্সিজেনের, তোমরা তো জৈব যৌগ পড়তেছো, দাদা পড়াচ্ছে, ঠিক আছে। অ্যালকোহলকে জারণ করলে কি হয়? অ্যাসিড হয়, পড়ছো কি না? অ্যালকোহলকে জারণ করলে কি হয় ভাইয়া? অ্যাসিড হয়। তো তুমি যদি ইথানলকে অক্সিজেনের উপস্থিতিতে জারণ করো, ইথানোয়িক অ্যাসিড হবে, সিম্পল। তারপর দেখো শিশু খাদ্যে কোনটি ব্যবহার হু নিষিদ্ধ করেছেন, মানে WHO কোনটাকে নিষিদ্ধ করতে বলছেন? সো বলো কোনটা, কোনটা, এ বি সি অর ডি? হ্যাঁ, নামাজে যেতে হবে, আমি ছেড়ে দিব, আর 1 মিনিট শেষ, আর একটা প্রশ্ন আছে, আর 1 মিনিট আমি ছুটি দিয়ে দিব। ছুটি বলতে কি, নামাজের বিরতি দিয়ে দিব, কারণ ভিনেগার প্রস্তুতি আছে। সব কয়টাই দেখো, নাইট্রেট, নাইট্রাইট, ঠিক আছে, তারপর পটাশিয়াম বেনজয়েট। পটাশিয়াম বেনজয়েট তো নাইট্রেট এবং নাইট্রাইটের ভিতরে নাইট্রেটটা একটু ভালোভাবে বুঝো, নাইট্রেটটা হচ্ছে তোমার এইটা হু নিষিদ্ধ করছে, একটু মাথায় রাখবা। নাইট্রেট এবং নাইট্রাইটের ভিতরে নাইট্রেটটাকে নিষিদ্ধ করছে, নাইট্রেটটা খুবই ক্ষতিকর, মানে নাইট্রেটটা শিশুর খাদ্যে ব্যবহারই মানে হচ্ছে করা যাবে না, নাইট্রেটটা বড় মানুষের খাদ্যে ব্যবহার করতে হবে, শিশু খাদ্যে নাইট্রেটটা ব্যবহারই করা যাবে না। তো দেখো কোন প্রিজারভেটিভটি গলগণ্ড রোগ তৈরি হইতে পারে? কোনটার ফলে গলগণ্ড রোগ তৈরি হয়? মনে রাখবা সালফার ডাইঅক্সাইড যেটা আছে, সালফার ডাইঅক্সাইডের প্রভাবে কি হয়? গলগণ্ড রোগ হয়, এটা একটু ক্ষতিকর। তারপর দেখো কোন পিএইচে খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না? পিএইচ যদি মনে করো আমরা দেখছি যদি হচ্ছে 4.5 কম হয়, পিএইচটা যদি 4.5 কম হয়, সেটা ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। ওকে, সি নাম্বারটা। তারপর দেখো কোনটি কিলিটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়? কিলিটিং এজেন্ট আমরা কি পড়ছিলাম? এখানে কোনোটা আছে? নাই, কিলিটিং এজেন্ট নাই এখানে, ঠিক আছে। কিলিটিং এজেন্ট আছে? নাই, কিলিটিং এজেন্ট নাই, কিলিটিং এজেন্ট নাই। ওকে, তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এখন নামাজের বিরতিতে যাইতে পারি, একটু খেয়াল করো, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের বিরতিতে যাই আমরা, 20 মিনিট নামাজের বিরতিতে যাই। ওকে, সুন্দরভাবে সবাই নামাজটা পড়ে আসো। ডান, ডান।
ওকে ওকে, কি অবস্থা সবাই? এসে পড়ো। নামাজ কে কে পড়ছো বলো তো? পড়ছো নামাজ? যাক আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে বেশি বেশি দোয়া করবা আল্লাহর কাছে, বুঝা গেছে? বেশি বেশি দোয়া করবা, আল্লাহর কাছে চাইতে হবে। এই টাইমটা খুবই রিস্কি টাইম। দোয়া করতে হবে যেন তুমি সুস্থ থাকো, দোয়া করতে হবে যেন তুমি যা পড়তেছো সেগুলো যেন তোমার মনে থাকে। তারপর দেখো, আমরা ভিনেগার নিয়ে আলোচনা করব এখন। ভিনেগার নিয়ে, সো ভিনেগার কয় প্রকারের হয় একটু দেখো। আগে বইটা পড়ায় আসি, তাইলে তোমরা বুঝবা। বইয়ে ভিনেগার নিয়ে আরো কম আলোচনা করা আছে, বইয়ে একদম শেষের দিকে আছে। ভিনেগার হচ্ছে আমাদের লাস্ট টপিক। হ্যাঁ, আমাদের ভিনেগার হচ্ছে লাস্ট টপিক। ভিনেগার পড়লেই শেষ। তোমরা শর্ট সিলেবাসই পড়ো, কারণ এত এত পড়ার ভিতরে ওই ভার্সিটি অ্যাডমিশনের জন্য আর ফুল সিলেবাস মাথায় ধরবে না এই চ্যাপ্টারে অ্যাটলিস্ট। মাঝখানে এত পড়া, তো ভিনেগারটা যখন আগে পড়ে ফেলবা তাইলে দেখবে হচ্ছে কনফিডেন্স কাজ করতেছে। তো তোমরা পেজ নাম্বার আইসা পড়ো শেষের দিকে, 613 নাম্বার পেজ। ভিনেগার প্রস্তুতি বোঝা গেছে? আসছো 613-তে আসছো? হ্যাঁ, দেখানো বইয়ের পিডিএফ দিও, পুরোটাই দিব। হ্যাঁ দেখো, মল ভিনেগার প্রস্তুতিতে, ঠিক আছে? মল ভিনেগার প্রস্তুতি একটু ভালোভাবে বুঝো, ঠিক আছে? মল ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি, এটার মূলনীতিটা কি দেখো। আখ বা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। সুক্রোজের দ্রবণে মল্ট এক্সট্রাক্ট ও ইস্টের গুঁড়া যোগ করা হয়। বিভিন্ন কাহিনী, ঠিক আছে? শুধু একটু মাথায় রাখবা, আখ বা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। সুক্রোজের সংকেতটা দেখো, C12H22O11। তারপর আমরা পুরো বিক্রিয়াতে যাচ্ছি। 10% ইথানল বায়োর অক্সিজেন দ্বারা জারণে ইথানোয়িক অ্যাসিড 6 থেকে 10% মল ভিনেগার বলে, ঠিক আছে? দেখো, 10% ইথানল বায়োর অক্সিজেন দ্বারা জারণে উৎপন্ন ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% লঘু জলীয় দ্রবণকে মল ভিনেগার বলে। আসলে মল ভিনেগারটা কি? আমরা সাধারণ যে ভিনেগারটা ইউজ করি ওইটাই মল ভিনেগার। তারপর দেখো, নিচের দিকে আসো, এখানে অনেক কাহিনী দেওয়া আছে, তুমি তো এক্সপেরিমেন্ট করবা না। তোমার এইখানে এনজাইমগুলো লাগবে, ভালোভাবে বুঝো, এনজাইমগুলো লাগবে। সো প্রথমত দেখো, চিনি, সুক্রোজ। চিনি ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে পরিণত হয়। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলা হয়? ইনভার্স চিনি বলা হয়। অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সুক্রোজ একটু বুঝো, সুক্রোজ C12H22O11 চিনি, সুক্রোজ। ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে কি হয়? গ্লুকোজ ফ্রুক্টোজে ভেঙে যায়। এটাকে কি বলা হয়? গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলি আমরা? ঠিক আছে, ইনভার্স চিনি বলে, ইনভার্স চিনি। ওকে, গ্লাস ক্লিনার। ওকে, তারপর আসো, তারপর আসো, তারপর আসো, ইনভার্স চিনি, ইনভার্স চিনি। আচ্ছা শোনো, আজকের ক্লাসে তোমরা শর্ট সিলেবাসটা পড়ো। যদি তোমাদের ফুল সিলেবাস পড়া লাগে আমি পড়ায় দিব, বাট এটা আজকের ক্লাসে আমি ইন করাবো না, ঠিক আছে? যাদের শর্ট সিলেবাস দরকার শর্ট সিলেবাস পড়বা। যদি কারো ফুল সিলেবাস দরকার হয় আমি বাকি টপিকগুলোর উপরে আলাদা একটা ক্লাস নিয়ে নিব, খুশি? ঠিক আছে, যদি কারো এই চ্যাপ্টারে, ঠিক আছে, ফুল সিলেবাস দরকার হয় আমি আলাদা একটা এক্সট্রা শিডিউলে ক্লাস নিয়ে নিব। ক্লিয়ার সবাই? তাহলে এখানে ফুল সিলেবাস কোন বিশ্ববিদ্যালয়ে ফুল, কোন বিশ্ববিদ্যালয়ে শর্ট, এটা নিয়ে মারামারির দরকার নেই। বাট যারা শর্টের প্রিপারেশন নিচ্ছ অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটায়, ঠিক আছে, কারণ মনে রাখাটা বেশি জরুরি। সো তাদের জন্য আমি আলাদাভাবে একটা দিয়ে দিই, নাইলে হচ্ছে অনেকে সিলেক্ট করতে পারে না। ওকে ওকে, তারপর আসো ইনভার্স চিনি। ইনভার্স চিনি ভালোভাবে বুঝো। এই যে ইনভার্স চিনি যে পাইলাম, ঠিক আছে, 2 মোল। দেখো ইনভার্স চিনির সংকেত কিন্তু এইটা না, C12H22O11 না। দেখো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, দেখো ভালোভাবে দিচ্ছে 2 মোল C6H12O6। এখানে বুঝার আছে কিন্তু, অনেকে সুক্রোজকে ইনভার্স চিনি বলে না, গ্লুকোজ আর ফ্রুক্টোজকে ইনভার্স চিনি বলে একত্রিত। তো এইখানে দেখো 2 মোল দিচ্ছে কেন? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আছে। এটা জাইমেজ এনজাইমের উপস্থিতিতে কি হয়? জাইমেজ এনজাইমের উপস্থিতিতে এরা ইথানলে কনভার্ট হয়। জাইমেজ এনজাইমের উপস্থিতিতে কি হয়? ইথানলে কনভার্ট হয়। এই জিনিসটা একটু মাথায় রাখো, ঠিক আছে? সো ইনভার্স চিনি কি করে? জাইমেজ এনজাইমের উপস্থিতিতে ইথানলে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? ইথানলে কনভার্ট হয়। ক্লিয়ার?
এটা একটু মাথায় রেখো। ওকে, এখন আসো এরপরে ইথানল। ইথানল একটু খেয়াল করো, 10% ইথানল অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে অক্সিজেনের দ্বারা, এই যে এই বিক্রিয়াটা একটু আগে এমসিকিউতে প্র্যাকটিস করেছিলাম, এটা কি হয়, অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়। তো 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, এই জিনিসটা একটু মাথায় রেখো। তো 3টা এনজাইম, কয়টা এনজাইম পড়াইলাম, 3টা এনজাইম, একটু ভালোভাবে বুঝো। প্রথম এনজাইমটা কি পড়াইছে, ইনভার্টেজ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুক্রোজ গ্লুকোজ আর ফ্রিক্টোজে পরিণত হয়। ইনভার্স চিনি জাইমেজ এনজাইম কিসে পরিণত হয়, ইথানল। এইভাবে আসে গ্লুকোজ থেকে ইথানল, জাইমেজ এনজাইম, ভালোভাবে বুঝো। আরেকটা কি পড়াইলাম, অ্যাসিটোব্যাক্টর। সো ইথানল অ্যাসিটোব্যাক্টর, ভালোভাবে বুঝো। ইথানল 10% অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটোব্যাক্টর, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। যতটুক বলতেছি ততটুক পড়ো। যেটার টেম্পারেচার লাগবে, শুধু প্রথমটার টেম্পারেচার লাগবে 37 ডিগ্রি সেলসিয়াস, এইটার টেম্পারেচার লাগবে না, প্রথমটার টেম্পারেচার মনে রাখা লাগবে। তো যতটুক বলতেছি ততটুক পড়ো, কাজে দিবে। হাজার হাজার ইনফরমেশন, এত ইনফরমেশন কিভাবে মনে রাখবা। তারপর দেখো বিকল্প পদ্ধতি আছে আরেকটা। ঠিক আছে, ইথানল থেকে তুমি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে পারবা। এটা কি কি করবা, মনে করো মাইকোডার্মা অ্যাসিটি। ঠিক আছে, ওইখানে 10% অ্যাসিটিক অ্যাসিড পাবা। সো মাইকোডার্মা অ্যাসিটোব্যাক্টর যদি ইউজ করো, ঠিক আছে, এই এনজাইমটা যদি ইউজ করো মাইক্রোডার্মা অ্যাসিটি, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওইটা ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে, এটা 10%। এই সব কথা খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল। ঠিক আছে, দেখো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। এর পিএইচ মান কত, 4.74। ঠিক আছে, এই পিএইচে কি হইতে পারে না, ঠিক আছে, 4.74-এ তোমার হচ্ছে সুন্দরভাবে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না। তাই প্রিজারভেটিভ রূপে মাত্র 3% অ্যাসিটিক অ্যাসিড এবং 4% অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণে মাইক্রো অর্গানিজম মরে যায় এবং মনে করো এদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এই জিনিসটা একটু মাথায় রেখো। আর এখানে বিভিন্ন গুরুত্ব দিয়ে দিচ্ছে। আচার তৈরিতে আমরা ভিনেগার ব্যবহার করি, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এই আর কিছু না। আর বিভিন্ন এনজাইমের উৎস, এটা তোমার দরকার নেই, এটা আসবে না, এটা এইগুলা ইয়াতে লাগে। তো এখন চলো আমরা একটু কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখে ফেলি। ঠিক আছে, আর এখানে হচ্ছে বিভিন্ন ভিনেগারের প্রকারভেদ, এটা এক্সট্রা দেওয়া আছে। দেখো সাইডার ভিনেগার, আঙ্গুরের ভিনেগার, স্পিরিট ভিনেগার, মল্ট ভিনেগার। সো এটা কই থেকে সংরক্ষণ করা হয়, দেখো আপেলের রস থেকে সাইডার ভিনেগার, আঙ্গুরের রস থেকে আমরা আঙ্গুরের ভিনেগার ব্যবহার করি। ইথানলের ফার্মেন্টেশনে আমরা কি করি, স্পিরিট ভিনেগার। আর মল্ট ভিনেগার অঙ্কুরিত বার্লি বা অন্য কোনো দানা থেকে মল্ট ভিনেগার প্রস্তুতি করি। সো এইগুলো সোর্সটা একটু মনে রাখবা, সোর্সটা। তারপর দেখো ওইখানে বিশেষ কিছু তথ্য দিচ্ছে। মল্ট ভিনেগার কীভাবে তৈরি করি, দেখো পদ্ধতি। সুক্রোজ থেকে আমরা কি করি, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ইনভার্টেজ বা সুক্রোজ এনজাইমের মাধ্যমে। ঠিক আছে, তারপর ইনভার্ট চিনি আমরা কি, জাইমেজ এনজাইম, হ্যাঁ জাইমেজ এনজাইমের মাধ্যমে ইনভার্স চিনি ব্যবহার করি। তারপর দেখো ইথানল থেকে অ্যাসিটোব্যাক্টর যেটা আছে, অ্যাসিটোব্যাক্টরে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করি। আরেকটা কি মনে রাখতে বলছে, মাইক্রোডার্মা অ্যাসিটি। সো এখন দেখো শেষে আরেকটা জিনিস করা হয় যে হচ্ছে মনে করো কোন তাপমাত্রায় রেখে দেওয়া হয়, এটাও পরীক্ষায় আসে না। এইজিংটা একটু মনে রাখতে হবে। এইজিংটা কি, যদি অক্সিজেনের পরিমাণ কম হয়ে যায় তাহলে অসম্পূরক জারণের কারণে ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তে ইথানল উৎপন্ন হয়। এরূপে উৎপন্ন লঘু 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডকে সংরক্ষণ করে ছেঁকে পরিষ্কার পাত্রে 3 মাসের জন্য অন্ধকারে রাখা হয়। এর ফলে কি হয়, ঠিক আছে, এই যে অন্ধকার ঘরে যে রেখে দেওয়া হয়েছে এই ইথানোয়িক অ্যাসিডটাকে সংরক্ষণ করে, এইটাকেই বলা হয় এইজিং। এই এইজিংয়ের সময় কি হয়, ভিনেগারটা কি হয়, গন্ধ হয়, এর স্মেলটা বেশি বাড়ে এবং স্বাদও তত ভালো হয়। বুঝা গেছে, এই এইজিং করলে কি হয়, ভিনেগারের স্মেলটাও বাড়ে, স্বাদও বাড়ে। বুঝা গেছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো এখন দেখো ভিনেগারের জন্য নিচের কোন উক্তিটি সঠিক নয়, মানে কোনটা ভুল, ভিনেগারের জন্য কোনটা ভুল বলো তো, কোনটা ভুল। ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ 6 থেকে 10% ফর্মিক অ্যাসিডের জলীয় দ্রবণ, কখনোই না। দেখো 6 থেকে 10% ফর্মিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এটা কি ভুল। ঠিক আছে, 6 থেকে 10% ফর্মিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ঠিক আছে, ক্লিয়ার সবাই, 6 থেকে 10% ফর্মিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ভাইয়া ট্রিট দিবেন না, আরে তোমরা আরো ট্রিট দিবা আমারে, ঠিক আছে, এতগুলা টাকা খরচ হয়ে গেল, তোমরা আরো ট্রিট দিবা। তারপর দেখো ভিনেগারের শতকরা কত ভাগ পানি থাকে, দেখো 6 থেকে 10% জলীয় দ্রবণ, মানে হচ্ছে একটু বুঝো
এই 6 থেকে 10% হচ্ছে ভিনেগার থাকে, আর বাকিটা পানি, অর্থাৎ 90 থেকে 94% পানি থাকে। বুঝতে পারছো? 90 থেকে 94% পানি থাকে, বাকিটা পানি থাকে। আর এইটুক কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে, CH3COOH থাকে। সো অনেকে ভুল করে 6 থেকে 10% লাগায় দেয়। অ্যান্সার কি ডি হবে, 90 থেকে 94%। তবে দেখো, মল ভিনেগার প্রস্তুতিতে সোডিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট ব্যবহৃত হয়, যা কি হিসেবে ব্যবহার করা হয় বলো তো? সোডিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এটা হচ্ছে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক। ঠিক আছে, ব্যাকটেরিয়া বৃদ্ধিতে হেল্প করে। এটা কি করে? ব্যাকটেরিয়া বৃদ্ধিতে হেল্প করে। তবে দেখো, ইজ দ্বারা গাজন প্রক্রিয়ায় খাদ্যের শর্করা ভেঙে কি হয়? ঠিক আছে, খাদ্যের শর্করাই তো হবে। নোমান, এখানে বানান ভুল কেন? শর্করা। দেখো, গাজন প্রক্রিয়ায় খাদ্যের শর্করা, ঠিক আছে, ভেঙে কি হয় বলো তো? শর্করা তো গ্লুকোজ, তাই না? গ্লুকোজ C6H12O6, গ্লুকোজের পরিমাণিত শর্করা। সো এখন দেখো, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ মনে আছে? সো এটা ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। অ্যান্সার ডি নাম্বারটা। গ্লুকোজ হতে ইথানল উৎপাদনে কোন এনজাইম ব্যবহার করা হয়? আমরা পড়ছিলাম গ্লুকোজ থেকে ইথানল, জাইমেজ এনজাইম, মনে পড়ে? গ্লুকোজ থেকে ইথানল তৈরিতে আমরা কোন এনজাইমটা ব্যবহার করি? জাইমেজ এনজাইমটা। সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায়? আমরা জানি গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়। কোন এনজাইমের উপস্থিতিতে ভাঙে ভাইয়ারা একটু বলো তো? সুক্রোজ থেকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আমরা কোন এনজাইমের উপস্থিতিতে পাই? ইনভার্টেজ এনজাইম। কোন এনজাইম? ইনভার্টেজ এনজাইম। পরে দেখো, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? আচ্ছা, এটা আবার আসছে অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, আমরা বিএইচটি, ঠিক আছে, বিএইচটি মনে রাখবা। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট বিএইচটি। তারপর দেখো, কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? ঠিক আছে, কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? লবণ। অ্যান্ড শেষ। আলহামদুলিল্লাহ, সবকিছু ফিনিশ। ঠিক আছে, একদম ছোট একটা চ্যাপ্টার ছিল, এক ক্লাসেই শর্ট সিলেবাসে যা ছিল ফিনিশ। আর তোমরা মনে করো, যদি হচ্ছে আমি একটা এক্সট্রা শিডিউলে ক্লাস নিয়ে দিব না, যদি কারো ফুল সিলেবাসের বাকি টপিকগুলো লাগে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমার সাথে শেষ দেখা না, আমার সাথে আরও দেখা আছে তোমাদের অর্গানিকে। ঠিক আছে, অর্গানিকের অ্যারোমেটিক অংশগুলো আমি পড়াবো তোমাদের। হ্যাঁ, অর্গানিকের অ্যারোমেটিক পার্টটা সঞ্জয় দা তো অ্যালিফেটিক পড়াচ্ছে, অ্যারোমেটিক পার্টে আমার সাথে দেখা হবে তোমাদের। হ্যাঁ, অ্যারোমেটিক পার্টটায় আমার সাথে দেখা হবে। অ্যান্ড আমরা যেভাবে প্রশ্ন সলভ করে পড়তেছি, সঞ্জয় দা তো খুব সুন্দরভাবে অ্যালিফেটিকটা বুঝিয়ে দিচ্ছে। অ্যালিফেটিকে অনেক এক্সাম্পল আছে, বাট অ্যারোমেটিকটা একদম সহজ। অ্যারোমেটিক প্লাস হচ্ছে ফিনিশিং পোর্শনটা, যেটা এন্ড গেম অর্গানিকের, সেগুলো আমরা দেখব। ওকে ওকে, ক্লিয়ার। সো আজকে আল্লাহ হাফেজ, তোমরা অন্য পড়ালেখা করো। রাতে তো আবার কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি ক্লাসই আছে রাতে। সো রাতের ক্লাসের জন্য তোমরা প্রিপারেশন নাও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।